স্কুলের স্কুলের নিটের অন করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের সঙ্গে দুঃখ প্রকাশ করছি এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। তো আজকে যারা ক্লাসে নতুন জয়েন করছেন, আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন। আপনারা যারা নতুন জয়েন করছেন, আপনাদের কোনো কোশ্চেন আছে? যারা জয়েন করেন নাই, আমাদের লিঙ্কটা আমাদের পেজ থেকে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেন, যাতে সবাই জয়েন করতে পারে। আর আপনারা যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের শুরুতে আপনারা আমাকে বলতে পারেন। আমি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলো সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিএমএ এবং এমএস বা প্যারামেডিক্যাল সম্বন্ধে যদি একটু আলোচনা করতেন স্যার, এক বছর মেয়াদি কোর্সগুলো আর কি। আচ্ছা, 1 বছর মেয়াদী কোর্সের আমাদের ডিএমএস প্যারামেডিক্যাল সিড ফাউন্ডেশন আমাদের একটা গভর্নমেন্টের ফাউন্ডেশন, 2002 সালে অনুমোদন প্রাপ্ত। এই ফাউন্ডেশনের আন্ডারে আসলে আমরা এই কোর্সগুলো করাই। সারা বাংলাদেশে আমাদের টোটাল 592টা শাখা আছে। তো তার মধ্যে আমাদের এই শাখা নাম্বারটা হলো 62তম শাখা। এই ফাউন্ডেশনের আন্ডারেই মূলত আমরা এই 1 বছরের প্যারামেডিক্যাল ডিএমএ এবং ডিএমএস কোর্সগুলো করাই। প্যারামেডিক্যাল কোর্স করলে আপনি বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে আপনার ইমার্জেন্সি এবং ওটিতে বা আইসিইউতে আপনি জব করতে পারবেন। ডিএমএ এবং ডিএমএস করলে আপনি যদি ফার্মেসিতে আপনার যদি কেরিয়ার গড়ার উদ্দেশ্য থাকে যে আপনি ভবিষ্যতে একটা ফার্মেসি করবেন গ্রামের, অথবা আপনি যে এলাকাতে ফার্মেসি দিতে চান না কেন সেই এলাকার মানুষগুলো একটা সুচিকিৎসা দিবেন এবং সেই প্রেক্ষিতে আপনি ওই ফার্মেসি থেকে ইনকাম করতে পারবেন। তো সেই প্রেক্ষিতে আপনার ওই ডিএমএ এবং ডিএমএস কোর্সগুলো আপনার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? ডিএমএ কোর্সগুলো কি স্যার সরকারি কোনো বৈধতা আছে নাকি ওটা বেসরকারি ভিত্তিক স্যার? এটা এটা আমরা করাই, স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত আর কি আমাদের এই কোর্সটা। হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং সিড ফাউন্ডেশনের আন্ডারে আমরা এই কোর্সগুলো করাই। এগুলো স্যার হচ্ছে তুমি আপনার এইভাবে ফার্মেসি জি ফার্মেসি ফার্মেসি দেওয়ার জন্য ফার্মেসি ডেভেলপমেন্ট কোর্স। জি, জি স্যার আগে আমরা 6 মাসের কোর্স করাইতাম, এখনো 6 মাসের কোর্স করাই। তো 6 মাস, সেজন্য আমরা 1 বছরের কোর্স করাচ্ছি। ও আচ্ছা স্যার, এখন ডিএমএসি কি স্যার ভর্তি শুরু হয়েছে বা ডিএমএ তে? জি, আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা আমাদের কোর্সগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি একটু সার্চ করেন তাহলে পাবেন। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আপনারা যারা গ্রুপ থেকে ভর্তি হতে চাচ্ছেন, এখনো সময় আছে। আপনারা আমাদের এখানে এখনো কয়েকটা সিট ফাঁকা আছে, আপনি চাইলে এখনই ভর্তি হতে পারবেন। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে হলো আগামী 3 মাস পরে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমাদের আবার আরেকটা নতুন ব্যাচ শুরু হবে। তো এই ব্যাচের সাথে ভর্তি হতে চাইলে অবশ্যই আপনাকে রিসেন্টলি
এই 1 সপ্তাহের মধ্যে ভর্তি হতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি জি, স্যার আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা ছিল, আমি ওই স্কিনের উপরে যে প্রোগ্রামটা আছে না, ওই 6 মাসের বা 3 মাসের যেটা, জি ওইটার জি ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম আর কি। আর ক্লাসের যে বিষয়টা অনলাইনে, আমার তো আমি জানলাম যে বিকেলে শাহবাগে যে ক্লাসটা অফলাইনে হয়, যেটা হয় সেটা বিকেলে। অ্যাকচুয়ালি আমি জি বিকেলে তো ক্লাস করার মতো পর্যায়ে মানে পরিস্থিতি নাই আর কি। হ্যাঁ, তো সেই জি। ক্ষেত্রে যদি আমি অনলাইনে করি তাহলে আমার অফলাইনের সব ফ্যাসিলিটি পাবো কিনা? হ্যাঁ, আমাদের অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড থাকে। আপনি যদি অনলাইনে করতে চান তাহলে আমাদের এই অনলাইন ক্লাসে আমাদের এই যেভাবে আপনি ক্লাস করতেছেন এভাবেই ক্লাস করতে পারবেন। আর যদি জি। অফলাইনে করতে চান, অফলাইনের সুযোগ আছে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার। শুক্রবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, মঙ্গলবার সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো হয়। এবং প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকে। আপনি চাইলে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের গ্রুপ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপলোড করে দিই, ওখান থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন। আচ্ছা, আর আপনার যে অন্যান্য যে অফলাইনের যে ফ্যাসিলিটিস গুলো, হ্যাঁ অনলাইনে করলেও তো সেমই, তাই না? জি, অনলাইনে করলে এবং হ্যাঁ, সেম। অফলাইনে করলে আপনি যেটা হচ্ছে, অফলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে যদি আপনি প্রেজেন্ট থাকেন সরাসরি আমাদেরকে কোশ্চেন করতে পারবেন। অনলাইনে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে অনলাইনে আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনাকে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আমাদের যে ক্লাসগুলো হয় এগুলো আপনাকে নোট করতে হবে। আপনাকে রেগুলার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা স্টাডি করতে হবে। যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি পড়ালেখায় আপনার যে নির্ধারিত লক্ষ্য আপনি অর্জন করতে চাচ্ছেন সেখানে আপনি পৌঁছাতে পারবেন। আচ্ছা, স্কিনের ওই তো আমরা প্রোগ্রামটা অনলাইন, হচ্ছে আপনার আপনার কি এই ব্যাচের সঙ্গে নাকি ওটা আলাদা? আপনার ইয়েটা ওইটার স্কিন এবং অ্যাডমিশন আলাদা এমসিএস, মানে? স্কিন এবং হুম, এমসিএস যেহেতু এটা হচ্ছে আমাদের স্পেশালাইজড বা একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স, বিশেষ করে যারা হ্যাঁ হ্যাঁ, প্যারামেডিক্যাল, নার্সিং অথবা ডিএমএ বা ডিএমএস করছে তাদের জি স্কিল ডেভেলপমেন্টের জন্য। যেমন অনেক পেশেন্ট আসে যে স্কিনের তাদের ডায়াগনোসিস জি জি করতে জি। পারে না বা তাদের ট্রিটমেন্টটা কি হবে সেটা তারা জানে না। আসলে এই জি জন্য কিন্তু এই কোর্সগুলো করে। তো এই জি জন্য আমরা ওই কোর্সগুলোকে আমরা ক্যাটাগরি ভাবে আলাদা রেখে আমরা তাদেরকে আলাদাভাবে আলাদা গ্রুপে আমরা তাদেরকে ক্লাস করাই। তাদের শিডিউল আচ্ছা গুলো আলাদা আলাদা থাকবে। আচ্ছা, আমি ওইটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম আর কি, ওইটার অ্যাডমিশন কবে কখন এবং ক্লাসটা, ওটাও ক্লাসও তো একই রকম ওটারও, অনলাইনে করা যাবে? হ্যাঁ, অনলাইনে করা যাবে। ওটার আমাদের অ্যাডমিশন চলছে। ওটাতে আমরা প্রত্যেক ব্যাচে 10 থেকে 15 জন করে স্টুডেন্ট নেই। তো আপনি যদি ভর্তি হতে চান তাহলে আমাদের এখনই আমাদের এই ব্যাচের সাথে ভর্তি হতে পারবেন। আপনারা জানেন যে মানে আমাদের প্রতি 3 মাস পর পর আমাদের ব্যাচ শুরু হয় এবং প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা আমাদের গ্রুপ থাকে এবং আলাদা আলাদা ভাবে তাদেরকে ক্লাস করানো হয়। স্যার আর একটা কোর্স সম্পর্কে স্যার, যে ফিজিওথেরাপির যে বিষয়টা স্যার, এইটার কি কোনো প্র্যাকটিক্যাল কোনো ব্যবস্থা আছে নাকি থিওরি যেটা পড়াবেন এটাই? থিওরিটিক্যাল আমাদের 3 মাস, 9 মাস ক্লাস হবে। ফিজিওথেরাপি যে সাবজেক্ট গুলো আছে এই 9 মাসে টোটাল আমরা 9টা সাবজেক্ট নিয়ে আপনাদেরকে পড়াবো এবং সেটার 2টা সেমিস্টার থাকবে, 6 মাস পর পর 2টা সেমিস্টার থাকবে এবং 3 মাস আপনাদের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালটা আমাদের ফিজিওথেরাপি সেন্টার আছে, এই সেন্টারে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। এটা আপনার সেন্টারটা কি শাহবাগেই? জি, আমাদের 2টা আর সেন্টার আছে, একটা হলো গাজীপুরে আর একটা হচ্ছে ঢাকাতে। ও, এই ইনস্টিটিউটের সঙ্গে আবার হাসপাতালও আছে বা এরকম কি ব্যাপারটা এরকম? মানে আমি না, জানতে আমাদের চাচ্ছিলাম, আমি নিজস্ব মিরপুরে হসপিটাল থাকি। নাই। আমাদের নিজস্ব আচ্ছা হসপিটাল নাই, কিন্তু আমরা ফিজিওথেরাপির জন্য আমরা আলাদা চেম্বার প্র্যাকটিসের মাধ্যমে আমরা ওদেরকে ফিজিওথেরাপি প্র্যাকটিক্যালটা শিখাই। ডেন্টালদের জন্য আলাদা আমাদের ডেন্টাল ইউনিট আছে। ঠিক আছে, আমাদের নিজস্ব কোনো হসপিটাল নেই। আচ্ছা আচ্ছা, চেম্বারের মাধ্যমে। আচ্ছা জি জি। আচ্ছা, ঠিক আছে, এটা একটু জানার জন্যই আর কি। অনলাইন তাহলে আর কোনো সমস্যা আচ্ছা। নাই তো, অনলাইন চলবে, এটাই জানার ছিল জি আর কি। আর স্যার স্যার আসসালামু বইগুলো আলাইকুম। অনলাইনে কালেক্ট করতে হবে, এই তো? জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। কে প্রশ্ন করলেন? স্যার বলতেছিলাম, স্যার ওই যে ভাই বললো যে স্কিনের এবং বিডের উপরে যে কোর্সটা, এটা যে বললেন যে স্যার আলাদাভাবে মানে একটা ব্যাচ করা হবে, আর এই ক্লাসগুলো কখন নেওয়া হবে? মানে অনেকের তো দেখা যাচ্ছে চাকরি করে, সেক্ষেত্রে সুযোগ সুবিধা হবে না ক্লাস করার, বা শুক্রবার হলে ভালো হয়, এরকম কি শুক্রবারে নেওয়ার কোনো ব্যবস্থা আছে?
হ্যাঁ, আমাদের শুক্রবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হয় এবং এই সেখানে স্কিন বিডির স্কিন উপরে এবং যে দুইটা, এমসিএস এর জন্য, জি জি, স্কিন এবং এমসিএস এর জন্য আলাদা আলাদা ক্লাস হবে। ঠিক আছে, স্কিনের জন্য কয়টা থেকে কয়টা? বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। এটা কি প্রতি শুক্রবার না এছাড়াও অন্যদিনও হবে? প্রতি শুক্রবার হয়, আবার সোমবারে হয় সন্ধ্যার দিকে, সন্ধ্যা 5:30 থেকে 7টা পর্যন্ত। মঙ্গলবারেও ক্লাস থাকে। আমাদের এটা আপনার যে ব্যাচের সাথে ভর্তি হবেন ওই ব্যাচের সাথে আপনাকে কমিউনিকেশন করে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাকে পড়ালেখাটা করতে হবে। And প্রত্যেকটা মানে তো আসলে আপনাদের যদি এক একজন এক এক ধরনের মন্তব্য নিয়ে আসেন আমাদের কাছে, তাহলে তো আমরা এক এক দিন এক একজনকে ক্লাস করাতে পারবো না। তা আমাদের যে নির্ধারিত গ্রুপ আছে সেই গ্রুপের সাথে একত্রিত হয়ে আমরা একটা টাইম সেট করে দেব, ওই টাইমের মধ্যে আপনাকে এসে ক্লাস করতে হবে। এবং অনলাইন ক্লাসগুলো যদি হয় তাহলে অনলাইন ক্লাসগুলো হবে রাত 9টার পরে। স্ক্রিনের যে ক্লাসগুলো হবে এগুলো রাত 9টার পরে, 9টা থেকে 10টার মধ্যে। তাহলে স্যার মানে সবগুলো কি স্যার তাহলে একত্রে হবে না শুধু স্কিনের গুলো আবার আলাদা হবে? আমি একটু আগে বলছি যে স্কিনের কোর্সগুলো আলাদা, যেহেতু এগুলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এমসিএস স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এই কোর্সগুলো আলাদা ক্লাস হবে। আর স্যার এই যে সার্টিফিকেট দিবেন স্যার, এটা তো স্যার এমনিতে অনলাইন ভেরিফাই থাকবে, প্লাস আমাদের তো মানে হার্ড কপিও আমাদেরকে দিবেন নাকি স্যার? জি জি জি, অনলাইন ভেরিফাই থাকবে এবং এটা হার্ড কপি পাবেন। আহ, এই কোর্স কি স্যার এখানে ওদের লেখা আছে যে 3 মাস/6 মাস, আপনারা সাধারণত কয় মাসে শেষ করেন এটা? আমাদের 6 মাসের কোর্সও আছে, 3 মাসের কোর্সও আছে। 6 মাসের কোর্স একটু লেন্থি এবং সেখানে আপনার কস্টিংটাও একটু বেশি। ঠিক আছে, ক্লাসের সংখ্যা অনেক বেশি। 3 মাসের কোর্সে আমাদের শর্ট ডিউরেশন থাকে। 3 মাসে টোটাল 24টা ক্লাস হবে, 6 মাসে আপনার 48টা ক্লাস হবে। আমাদের সিলেবাস অনুযায়ী আসলে এগুলো ভেরি করবে। আপনি যদি 6 মাসের কোর্স করতে চান তাহলে 6 মাসে আপনাকে বেশি ডিজিজ নিয়ে বা বেশি ইয়ে সম্বন্ধে আপনাকে পড়ানো হবে। ও আচ্ছা। আর যেটা বলতেছিলাম স্যার এইটা আহ এগুলো আর ইয়া স্যার, এখানে ভর্তির ব্যাপারে মানে কত টাকা, অর্থাৎ 3 মাসের ব্যাপারে স্যার, এটা 3 মাসের জন্য কত টাকা আপনারা ফি নির্ধারণ করছেন? আচ্ছা, আমাদের 3 মাসের জন্য আমাদের টোটাল কস্টিং হলো 8,000 টাকা, আর যদি 6 মাসে করেন তাহলে সেক্ষেত্রে আমাদের কস্টিং হলো 13,000 টাকা। ভর্তিতে আমরা 3,400 টাকা নেই, প্রতি মাসে মাসিক বেতন নেই 1500 টাকা করে। ঠিক আছে, তো এই 1500 টাকা এবং ভর্তি ফি সবগুলোই আমাদের এই কোর্স ফির ভিতরে ইনক্লুডেড হবে। ও স্যার আপাতত কোনো, আচ্ছা এর ব্যাপারে পরে কথা বলবো, ঠিক আছে। জি, তো আর কারো কোশ্চেন আছে আপনাদের? তার কোশ্চেন হচ্ছে, গত ক্লাসে তো ক্লাস হয়েছিল, বলা হচ্ছিল আজকে থেকে আমাদের রুটিন মাফিক আমাদের ক্লাসগুলো হবে। বিশেষ করে আমি ডেন্টালের জি স্টুডেন্ট, আমি ডেন্টালে ক্লাস হবে। জি তো ক্লাসে জি। এসে দেখি আমাদের এই কোর্সটা ক্লাস হচ্ছে আর ওই জন গ্রুপে দেওয়া হয়েছিল আমাদের এই কোর্স ক্রিয়া। আমি বুঝলাম যে এটা সেটা দিলে ডেন্টালে ক্লাস না মনে হয়, তাই নাকি? আচ্ছা, আমাদের 1 বছর মেয়াদী যে কোর্সগুলো আছে, ডেন্টাল, প্যারামেডিক্যাল, ফিজিওথেরাপি, নার্সিং, মিডওয়াইফারি, তারপরে আছে আপনার ডিএমএ, ডিএমএস, তো সবকিছুরই কিন্তু কমন একটা সাবজেক্ট আমরা গত ক্লাসে আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তারপরে ক্লিনিক্যাল মেডিসিন, তারপরে আপনার ফার্মাকোলজি, এই ক্লাসগুলো কিন্তু একসাথে হবে। আপনার সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্ট গুলো আছে এগুলো কিন্তু আলাদা আলাদা গ্রুপে আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু ভর্তির সময় বলে দেওয়া হয়েছে যে আমাদের যে কমন যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, এগুলো একসাথে ক্লাস হবে। এবং ভিন্ন ভিন্ন যে সাবজেক্ট গুলো আছে টেকনিক্যালি, ঠিক আছে, ফিজিওথেরাপির জন্য, ডেন্টালের জন্য, এগুলো আলাদা আলাদা ভাবে ক্লাস করানো হবে। তার কোশ্চেন হচ্ছে, আমাদের ডেন্টালের যে সাবজেক্টটা সেটা হচ্ছে তো আমাদের যদি জানো উপরি ভাগের মুখ থেকে সেটুকু নিয়ে আলোচনা করা হয়, তাহলে অ্যানাটমি ফিজিওলজিটা হচ্ছে পুরো বডিটা। তাহলে এটা আমাদের জন্য ডিএমএস ক্লাস আমি করছি, তুমি ডিএমএস ক্লাস কমপ্লিট করে ডিএমএস এর প্রবলেম না, হচ্ছে। আপনাকে শুধু ওইটা জানলে হবে না, আপনার শুধু মুখ সম্বন্ধে জানলে হবে না। আপনার যদি ওরাল কেভিটি নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু একটা ক্লাসে আপনার অ্যানাটমি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার স্যার ওই এমসি ডেন্টালের কোর্সের জন্য আপনি যদি মনে করেন যে আমি মুখ নিয়েই পড়বো, তাহলে মুখ নিয়ে পড়লে শুধু ওই একটা বিষয়ের উপর আপনাকে থেকে থাকলে হবে না। আপনার ফার্মাকোলজি জানতে হবে, প্যাথোলজি জানতে হবে। স্যার এমসিএস এ কি কি শেখানো হয়? আচ্ছা, এমসিএস এ আমরা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সম্বন্ধে আমরা শিখাই।
ম্যাটার্নাল যে কেয়ার আছে, চাইল্ডদের যে কেয়ার আছে সেটা আমরা শিখাই। তারপরে মাতৃদুগ্ধকালীন সময়ে যে কমন কিছু ডিজিজ আছে এগুলো আমরা শিখাই। তারপরে চিলড্রেনদের নিওনেট থেকে শুরু করে চিলড্রেন পর্যন্ত যে ডিজিজগুলো হয় সেগুলো আমরা শিখাই। ফার্মাকোলজিক্যাল ডোজ সম্বন্ধে আমরা শিখাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি এটা জানতে চাইছিলাম। জি, তাহলে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, তাহলে আমি আজকে নতুন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি আপনারা যারা ক্লাসে জয়েন করছেন। আমি আবার ক্লাস শেষে আপনাদের স্ক্রিনশটটা নিব। সেগুলো পরবর্তীতে আপনাদের প্রেজেন্ট দেওয়া হবে। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যানাটমি এবং ফিজিওলজি কাকে বলে। অ্যানাটমি এবং ফিজিওলজি কিছু টার্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে তার বিপরীত কিছু নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ডিফাইন অ্যানাটমি এন্ড গ্রোথ অফ দ্য অ্যানাটমি। ঠিক আছে, অ্যানাটমি কি, অ্যানাটমির ব্রাঞ্চগুলোর নাম কি? অ্যানাটমি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় মানবদেহের গঠন নিয়ে আলোচনা করা হয়, স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই গঠনগতভাবে এই অ্যানাটমির কিছু ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোকে আমরা বলি হলো গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমির ভিতরে আমরা যে জিনিসগুলো আলোচনা করি সেটা হলো দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার দ্যাট ক্যান বি সিন উইথ দ্য নেকড আই। অর্থাৎ আমরা মানব দেহে চোখ দিয়ে যে জিনিসগুলো আমরা দেখি, এই চোখ দিয়ে যে জিনিসগুলো দেখি এগুলোই হচ্ছে টোটাল গ্রস অ্যানাটমি। আপনি যদি দেখেন যে আপনার হেড, তারপরে আছে হলো নেক, তারপরে আছে হলো আপার লিম, ঠিক আছে, তারপরে আছে হলো লোয়ার লিম, তারপরে আছে হলো থোরাক্স, তারপরে আছে হলো বডি, এগুলো কিন্তু আমাদের গ্রস অ্যানাটমি। ঠিক আছে, তো এই গ্রস অ্যানাটমিটা আমরা সাধারণত কয়েকটা ডিভাইডেডে আমরা ভাগ করে থাকি, সাব ডিভিশন আমরা ভাগ করে থাকি, এবং এই সাব ডিভিশন গুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে আমাদের গ্রস অ্যানাটমিটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে আমরা আলোচনা করছি হলো সিস্টেমিক অ্যানাটমি, তারপরে আছে হলো রিজিওনাল অ্যানাটমি, তারপরে হলো সারফেস অ্যানাটমি। সিস্টেমিক অ্যানাটমি হচ্ছে মানব দেহটাকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে মানব দেহটাকে টোটাল 12টা সিস্টেমে ভাগ করতে হয়। ফিজিওলজিক্যাল সিস্টেম বলা হয় এগুলো, অর্থাৎ আমাদের দৈনন্দিন যে কাজগুলো হয় সাধারণত এই কাজগুলো কিন্তু আমাদের এই 12টা সিস্টেমের অন্তর্ভুক্ত থাকে। যেমন আমাদের যদি হার্ট নিয়ে আমরা কথা বলি, হার্ট হচ্ছে আমাদের সেন্ট্রাল পাম্পিং অর্গান। এটার কাজ হচ্ছে সমস্ত বডিতে কি করা, ব্লাডকে সার্কুলেশন করা। আরেকটা হচ্ছে কি লাং। লাং যদি আমরা বলি, লাং হচ্ছে আমাদের অক্সিজেন বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসতে সহায়তা করে এবং দেহের ভিতরে অক্সিজেনের ভারসাম্যতা রক্ষা করে এবং সমস্ত সেলের ভিতরে অক্সিজেনটাকে পৌঁছে দেয়। তো এরকম লাং হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা অর্গান, হার্ট হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা অর্গান। তো এরকম আমাদের টোটাল 12টা সিস্টেম আছে। এই 12টা সিস্টেমের কিন্তু হার্টের নিজস্ব একটা অ্যানাটমি আছে, লাংয়ের নিজস্ব একটা অ্যানাটমি আছে, লিভারের নিজস্ব একটা অ্যানাটমি আছে। লিভারের যে স্ট্রাকচার, লিভারের যে গঠন, হার্টের যে স্ট্রাকচার, হার্টের যে গঠন, এগুলা ভিন্ন ভিন্ন ভাবে জানাটাকে বলা হচ্ছে হলো সিস্টেমিক অ্যানাটমি। তাহলে সিস্টেমিক অ্যানাটমির সাথে সিস্টেমিক ফিজিওলজিও কিন্তু আছে, অর্থাৎ হার্টের স্ট্রাকচার জানা, হার্টের কাজ জানা, হার্টের স্ট্রাকচারটা জানাটা হলো হার্টের অ্যানাটমি, আর হার্টের কাজ সম্বন্ধে জানাটাই হলো হার্টের ফিজিওলজি। তো সিস্টেমিক অ্যানাটমিতে সিস্টেমিক ফিজিওলজি নিয়েও আলোচনা করা হয়। তো অ্যানাটমিটা বুঝতে গেলে আমাদের এই গ্রোস অ্যানাটমির কয়েকটা সাব ডিভিশনে ভাগ করে নিতে হয়। তাহলে একটা হচ্ছে কি সিস্টেমিক অ্যানাটমি, আর একটা হচ্ছে রিজিওনাল অ্যানাটমি। আমরা রিজিওনাল অ্যানাটমি, রিজিয়ন মানে হচ্ছে যে কোনো একটা পার্ট, যে কোনো একটা অর্গান। যেমন আমরা এখানে বললাম যে মানব দেহটাকে টোটাল 6টা রিজিওনাল অর সিস্টেম আছে, অর্থাৎ রিজিওনাল অ্যানাটমি আছে। যেমন এখানে হেড এবং নেক, তারপরে আসলে আপার লিম, তারপর আসলে লোয়ার লিম, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা রিজিয়ন। তা আমরা যখন এই থোরাক্স সম্বন্ধে পড়বো তখন থোরাক্সের ভিতরে আমাদের যে কন্টেইন গুলো আছে, যেমন থোরাক্সের ভিতরে কি কি আছে, যেমন থোরাক্সের ভিতরে আছে হলো বড় আপনার সাইজের পিসি থোরাসিস একটা আছে, ক্যাভিটি। সাদা থেকে বড় একটাই আছে ওইটা। থোরাসিস ক্যাভিটি, ওইটা না, থোরাসিস ওইটা না, ক্যাভিটির ভিতরে কি থাকে? ওইটা- ওই একটা একটাই আছে। স্টার্নাম থাকে, রিবস থাকে, তারপরে আছে আপনার লাং থাকে, হার্ট অনেকটা থাকে, লিভারের মতোই। তারপর ইন্টারকোস্টাল মাসল থাকে। এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমরা রিজিওনাল অ্যানাটমিতে আলোচনা করব। কখন আলোচনা করব? যখন আমরা এই অ্যানাটমির থোরাক্স নিয়ে আলোচনা করব। যখন আমরা অ্যাবডোমেন নিয়ে আলোচনা করব, অ্যাবডোমেনের ভিতরে যে হাত রিজিয়ন থেকে গুলো বড় আছে, তো অ্যাবডোমেনের নাই। ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, তখন কিন্তু আমরা রিজিওনাল ইয়ার অ্যানাটমিতে থেকে বড় আমরা ওই ওইটাই জিনিসটা অনেক নিয়ে বড় হয়ে আলোচনা গেছে। করব। ঠিক আছে, না না, ওটা সারফেস লাস্ট ওয়ান। অ্যানাটমি মানে হলো যে কোনো একটা স্তর নিয়ে আলোচনা করা। যেমন আমরা যদি মানবদের অ্যান্টেরিয়র সারফেস নিয়ে যদি আলোচনা করি তাহলে এটা হলো অ্যান্টেরিয়র সারফেসের অ্যানাটমি। আমরা যদি মানব দেহের পোস্টারিয়র বা পিছনের সারফেস গুলো যদি নিয়ে আমরা আলোচনা করি সেটাকে বলবো আমরা পোস্টারিয়র সারফেসের অ্যানাটমি।
ঠিক আছে, দ্য এক্সামিন দ্য এক্সটার্নাল ফিচার অফ দ্য বডি অ্যান্ড হাউ টু দ্য রিলেটেড আন্ডারলাইং দ্য স্ট্রাকচার, অর্থাৎ মানবদেহের এক্সটার্নাল সারফেস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের সারফেস অ্যানাটমি। ঠিক আছে, তারপরে আসলে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রো মানে হলো ছোট, অর্থাৎ যে অ্যানাটমিটা আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ মাইক্রোস্কোপের মাধ্যমে বা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তার অ্যানাটমি গুলো নির্ণয় করতে হয়, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার দ্যাট আর টু অলসো হ্যাজ বিন উইদাউট এ মাইক্রোস্কোপ, অর্থাৎ মাইক্রোস্কোপের মাধ্যমে সেল বা টিস্যুর অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার এটা দেখাটাকে বলা হচ্ছে হলো মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হলো ছোট। এটারও দুইটা সাব ডিভিশন আছে, অর্থাৎ অ্যানাটমির যে শাখায় আমরা সেল নিয়ে আলোচনা করি, অর্থাৎ সেল যে মাইক্রোস্কোপের মাধ্যমে সেল দেখাটাকে বা সেলের স্ট্রাকচারটাকে, গঠনটাকে দেখাটাকে বলা হয় আমাদের সাইটোলজি। ঠিক আছে, আর টিস্যু আমরা যদি মাইক্রোস্কোপের ভিতরে দেখতে চাই, এই টিস্যুটা যখন আমরা দেখবো সেটাকে বলবো আমরা হিস্টোলজি। ঠিক আছে, তো মাইক্রোস্কোপিক অ্যানাটমিতে আমরা সেল এবং টিস্যুর ইন্টারনাল যে স্ট্রাকচার গুলো আছে, অর্থাৎ একটা সেল যে স্ট্রাকচারে থাকে, একটা টিস্যু যে স্ট্রাকচারে থাকে, এটা নির্ণয় করাটাকেই বলা হলো মাইক্রোস্কোপিক অ্যানাটমি। ঠিক আছে, হিস্টোলজি দ্য স্টাডি অফ দ্য টিস্যু দ্য সেলুলার লেভেল, অর্থাৎ সেলুলার লেভেলে টিস্যু নিয়ে আলোচনা করা। আমরা জানি সেল সেল মানে সেল এক বা একাধিক সেল মিলে তৈরি হচ্ছে কি টিস্যু। ঠিক আছে, তাহলে টিস্যু অ্যানাটমি যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি, আর সেলের অ্যানাটমি যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় হলো সাইটোলজি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপরে আছে হলো কি ডেভেলপমেন্টাল অ্যানাটমি। ডেভেলপমেন্ট অ্যানাটমি মানে হচ্ছে একটা ফিটাস যখন মানব দেহে জন্মগ্রহণ করে বা মানব দেহে মানে হলো ফিটাসের উদয় হয়, তখন থেকে এটার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের কিন্তু একটা অ্যানাটমিক্যাল ফিচার আছে। অর্থাৎ একটা যখন একটা বেবি মানব দেহে জন্ম নিয়ে আসে, অর্থাৎ মানব দেহে যখন আসে, তখন কিন্তু তারা এক একটা সেল থাকে। যেমন ছেলেদের হলো স্পাম আর মেয়েদের হলো ওভাম। তাহলে স্পাম এবং ওভাম নিয়ে কি তৈরি হয়? জাইগোট ফর্মেশন হয়। জাইগোট ফর্মেশন পরে সেটা ইমপ্লান্টেশন হয় কোথায়? ইউটেরাসের ভিতরে। ইমপ্লান্টেশন হওয়ার পরে সেখানে মরুলা তৈরি হয়, তারপরে সেখান থেকে হার্ট তৈরি হয়, তারপরে সেখান থেকে অর্গান তৈরি হয়, তারপরে সেখান থেকে বন তৈরি হয়। তো পরবর্তীতে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এক একটা স্টেপে কিন্তু এটা বিভিন্ন স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, বিভিন্ন স্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। এই যে স্ট্রাকচার গুলো ডেভেলপমেন্ট হয়, এটা কিন্তু আমরা আলতা স্নোগ্রাফের মাধ্যমে কিন্তু আমরা এটাকে নির্ণয় করে থাকি। তাহলে ডেভেলপমেন্ট ফিটোলজি হলো এমব্রায়োলজি, অর্থাৎ মায়ের গর্ভপাত থাকা অবস্থায় একটা ব্রণের যে ডেভেলপমেন্ট, সেটাকে আমরা যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে হলো ডেভেলপমেন্টাল অ্যানাটমি। ফোকাস অফ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অ্যান্ড অর্গানিজম ফ্রম দ্য ফার্টিলাইজ অ্যান্ড চাইল্ডহুড, অর্থাৎ একটা স্পাম এবং ওভাম ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন ইমপ্লান্টেশন হয়, ইমপ্লান্টেশন হওয়ার পরে জরায়ুতে এটার যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ মাসের পর মাস একটা ভ্রূণের যে পরিবর্তন হয়, এই যে পরিবর্তনগুলো আমরা যেভাবে দেখতে পারি সেটাকে বলা হয় ডেভেলপমেন্টাল অ্যানাটমি। ঠিক আছে, দ্য ডেভেলপমেন্ট অ্যানাটমি কি আছে? একটা হলো এমব্রায়োলজি, একটা হলো ফিটাল অ্যানাটমি, একটা হলো পোস্ট নেটাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এমব্রায়োলজি মানে স্টাডি অফ দা ফর্মেশন এন্ড ডেভেলপমেন্ট অফ দা এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণের যে ডেভেলপমেন্ট, এটা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় এমব্রায়োলজি। ফিটালের যে একটা অ্যানাটমি, স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফিটাস, অর্থাৎ একটা ফিটাস জন্ম নেওয়ার আগে, অর্থাৎ ফিটাসের ডেভেলপমেন্ট হওয়ার আগে প্রথমে কি থাকে? তার একটা সেল থাকে, জাইগোট। তারপরে এই সেলগুলো কি হয়? তারা একটা জাইগোট ফর্মেশন করে, পরে সেটা একটা মরুলা তৈরি করে। মরুলা থাকার পরে সেটা কিন্তু পরবর্তীতে ইমব্রায়োতে পরিণত হয়। 3 মাস পরে ইমব্রায়ো থেকে সেটা কিন্তু ফিটাসে পরিণত হয়। অর্থাৎ 3 মাস আগে সেটা কিন্তু ইমব্রায়ো পর্যন্তই থাকে, তার পরবর্তীতে ফিটাসে ডেভেলপমেন্ট করে। ফিটাসে ডেভেলপমেন্ট করার পরে তখন সেখান থেকে হাত তৈরি হয়, পা তৈরি হয়, অর্গান তৈরি হয়, লিভার তৈরি হয়, লাং তৈরি হয়। এভাবে কিন্তু তার এই অ্যানাটমি গুলো ডেভেলপমেন্ট করে। পোস্ট নেটাল ডেভেলপমেন্ট লুক এট দ্য চেঞ্জ দ্য বডি আফটার বার্থ, অর্থাৎ একটা শিশু জন্ম নেওয়ার পরে একটা মায়ের শরীরে যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো কিন্তু আমরা পোস্ট নেটাল ডেভেলপমেন্ট অ্যানাটমিতে আমরা আলোচনা করে থাকি। পোস্ট মানে হলো পরে, নেটাল মানে হলো আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে, অর্থাৎ বাচ্চা যখন নিওনেট থাকে জন্মের 28 দিন পর্যন্ত, এই 28 দিন পর্যন্ত সময়ে মায়ের গর্ভে যে পরিবর্তনগুলো হয় সেটাকে বলা হয় পোস্ট নেটাল ডেভেলপমেন্টাল অ্যানাটমি।
ঠিক আছে। তারপর আছে কি রেডিওলজিক্যাল অ্যানাটমি। রেডিওলজিক্যাল অ্যানাটমি মানে হচ্ছে একটা এক্স রে, সিটি স্ক্যান অথবা এমআরআই করার পরে আমাদের দেহের ইন্টারনাল যে স্ট্রাকচার গুলো আছে, এই ইন্টারনাল স্ট্রাকচারের নর্মাল যদি থাকে অথবা যদি অ্যাবনর্মাল থাকে, এটাকে আমরা যে অ্যানাটমির মাধ্যমে আমরা দেখতে পারি সেটাকে বলা হয় রেডিওলজিক্যাল অ্যানাটমি। আমরা সাধারণত আমাদের লাংয়ের ভিতরে যদি কখনো নিউমোনিয়া হয় বা টিবি হয়, অথবা আমাদের পেটের ভিতরে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা ইনফ্লামেশন হয়, তখন কিন্তু আমরা এক্স রে করার মাধ্যমে এগুলার কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। তাহলে এক্স রে করার মাধ্যমে এই যে অ্যানাটমিক্যাল যে পরিবর্তন আমরা দেখতে পাই, এটাকে বলা হয় হচ্ছে হলো রেডিওলজিক্যাল অ্যানাটমি। রেডিওলজিক্যাল মানে হলো ইমাজিং, অর্থাৎ ইমাজিং ব্যবহার করার মাধ্যমে এক্স রে অথবা সিটি স্ক্যান বা এমআরআই করার মাধ্যমে একটা অর্গানের, একটা বনের যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা যেটার মাধ্যমে আমরা দেখতে পাই সেটাকে বলা হয়েছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। ঠিক আছে। ফোকাস অন দ্য ইউজ অফ ইমাজিং টেকনিক্স লাইকস এক্স রে, এমআরআই অ্যান্ড সিটি স্ক্যান। ঠিক আছে, অর্থাৎ এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান করার পরে আমরা যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই এটাকে বলা হচ্ছে হলো রেডিওলজিক্যাল অ্যানাটমি। ঠিক আছে। তারপরে কি আছে, আমাদের বডির কিছু অ্যানাটমিক্যাল পজিশন আছে, অর্থাৎ আমরা যখন দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা কিছু বিভিন্ন মুভমেন্ট আমরা ইউজ করে থাকি। তো এই মুভমেন্টগুলো কিন্তু আমরা যদি কোনো পেশেন্টের অপারেশন করতে চাই বা কোনো ওটিতে যাই, তখন কিন্তু ডাক্তাররা এই পজিশনগুলো ইউজ করে থাকে। তো আপনাকেও কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা একজন মেডিকেল পার্সন হিসেবে এই পজিশনগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে। তো এই পজিশনগুলো জানার জন্য আমরা যে টার্মটা ইউজ করি সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে। তো অ্যানাটমিক্যাল পজিশন ইজ এ স্ট্যান্ডার্ড রেফার্ড বাই পজিশন ইউজ টু অ্যানাটমি ডিসক্রাইব দ্য লোকেশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ দ্য বডি পার্টস। অর্থাৎ আপনার শরীরের যে অর্গানগুলো আছে, এই অর্গানটা অ্যানাটমিক্যাল পজিশনের কোন সাইডে আছে, এটা কি আপনার বডির সামনের দিকে আছে, না বডির পিছন দিকে আছে, না বডির ডান পাশে আছে, না বডির বাম পাশে আছে, এই জিনিসগুলো জানার জন্য মেডিকেলের যে টার্মগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে। অর্থাৎ একটা অর্গানের বা শারীরিক পরিবর্তন সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অ্যানাটমিক্যাল পজিশনগুলো জানতে হবে। তো এই অ্যানাটমিক্যাল পজিশনগুলোর ভিতরে আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের একটা স্ট্রাকচার। ঠিক আছে। এটা হলো অ্যান্টারিয়র অ্যানাটমিক্যাল পজিশন, এটা হলো পোস্টারিয়র অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে। তো অ্যান্টারিয়র অ্যানাটমিক্যাল পজিশনে কি থাকে, তার ফেসটা সামনের দিকে থাকে, তার বডিটা সামনের দিকে থাকে, তার থামটা সামনের দিকে থাকে। কিন্তু পোস্টারিয়র পজিশনে আপনি দেখেন এটার ফেসটা থাকবে হলো পিছন সাইডে, তারপরে তার বডির সামনের দিকে থাকবে হলো পিছন সাইডে। অর্থাৎ এই যে সামনের দিকে যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় অ্যান্টারিয়র অ্যানাটমিক্যাল পজিশন, এন্ড পোস্টেরিয়র অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এটা। তো অ্যান্টারিয়র বলতে আমরা যেটা বুঝি, অ্যান্টারিয়র মানে হলো সামনে। ঠিক আছে। আপনার সবসময় মনে রাখতে হবে অ্যান্টারিয়র মানে হচ্ছে কি সামনে, নিয়ারার টু দা ফ্রন্ট অফ দ্য বডি, মানে হলো বডির সামনের দিকের যে স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে হলো অ্যান্টারিয়র। ঠিক আছে। পোস্টারিয়র মানে হলো বডির পিছনের দিকের যে স্ট্রাকচারটা, অর্থাৎ পিছন সাইডে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছিল পোস্টারিয়র। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার সামনের অ্যান্টারিয়রলি আপনার কি কি অর্গান আছে, ঠিক আছে, যদি প্রশ্ন করা হয় আপনার পোস্টারিয়রলি কি কি অর্গান আছে, তাহলে আমাদের বডির সামনের দিকে কি কি অর্গান আছে, আমাদের বডির সামনের দিকে আছে হলো হার্ট, লিভার, লাং। ঠিক আছে, এগুলো। আর পিছন দিকে কি আছে, পিছন দিকে কিন্তু সেরকম কোনো অর্গান নাই। দেখা যাচ্ছে যে আপনার পিছন দিকে আমাদের ব্রেনটা থাকে, পিছন দিকে আমাদের কিডনি থাকে, পিছন দিকে আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরাম থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পিছন দিকে থাকে। ঠিক আছে। মিডিয়াল মানে হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দুর মাঝ বরাবর যে স্ট্রাকচারটা, যে লাইনটা, এটাকে বলা হয় মিডিয়াল। মিডিয়াল থেকে দূরবর্তী যে স্ট্রাকচারটা, যে অ্যানাটমিক্যাল লাইন, সেটাকে বলা হয় ল্যাটারাল। ঠিক আছে। আমরা একটা মানব দেহের মাঝ বরাবর যদি আমরা দ্বিখণ্ডিত করি, অর্থাৎ একটা লাইন যদি রাখি, এই যে মিডিয়াল যে লাইনটা, এটাকে বলা হচ্ছিল মিডিয়াল, অর্থাৎ সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি। ঠিক আছে। আর মিডিয়াল লাইন থেকে দূরবর্তীতে, অর্থাৎ দুই পাশে যে স্ট্রাকচারটা আমরা দেখবো, এটাই হচ্ছে ল্যাটারাল। তাহলে ল্যাটারালস ইজ অ্যানাটমিক্যাল পজিশন, ইট ইজ দা দূরবর্তী একটা স্ট্রাকচারকে আমরা বুঝি। ঠিক আছে। আর মিডিয়াল মানে হচ্ছে এটা একটা অ্যানাটমিক্যাল পজিশন, এটা সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি, অর্থাৎ সেন্ট্রাল পার্টকে বোঝানো হয়ে থাকে।
তারপরে আছে হলো সুপেরিয়র। সুপেরিয়র মানে হলো আমাদের বডিটাকে যদি দুইটা ভাগে বিভক্ত করা হয় এবং এটার উপরের যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা সুপেরিয়র, এবং নিচের দিকে যে অংশটা থাকবে সেটাকে বলবো আমরা পোস্টারিয়র। ঠিক আছে, সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র, নিচের দিকে যে সারফেসটা থাকবে সেটাকে বলবো আমরা ইনফেরিয়র। তাহলে ইনফেরিয়র মানে হলো নিচে, আর সুপেরিয়র মানে হচ্ছে উপরিয়র। ঠিক আছে, আপার মানে হচ্ছে উপরে, লোয়ার মানে হচ্ছে নিচে। এন্ড সুপেরিয়র এন্ড ইনফেরিয়র, এটাকে আমরা সুপেরিয়র বলতে এটাকে আমরা আপারও বলতে পারি। ঠিক আছে, আর ইনফেরিয়র বলতে এটাকে আমরা লয়ারও বলতে পারি। তাহলে লয়ার মানে হলো নিচে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে। তাহলে এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল একটা টার্ম। ঠিক আছে, এই টার্মটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে সুপেরিয়র মানে হচ্ছে উপরে, আর ইনফেরিয়র মানে হচ্ছে নিচে। সুপেরিয়র অর আপার পার্ট এন্ড ইনফেরিয়র অর লোয়ার পার্ট। এই মানব দেহের যদি উপরের দিকে আমরা যদি বলি তাহলে সুপেরিয়র পার্টে কি আছে, হেড আছে, আর ইনফেরিয়র পার্টে কি আছে, লেগ আছে। ঠিক আছে, তাহলে এই যে সুপেরিয়র অর আপার পার্টে ছিল হেড, এন্ড ইনফেরিয়র এন্ড লোয়ার পার্টে কি আছে, আমাদের বডি পার্ট আছে। ঠিক আছে, তারপরে বলবো যদি আমরা আর একটা টার্ম আছে সেটা হলো ডিস্টাল এন্ড সেন্ট্রাল। ডিস্টাল, সেন্ট্রাল এন্ড পেরিফেরাল। ঠিক আছে, ডিস্টাল মানে হচ্ছে কোন একটা কেন্দ্রবিন্দু থেকে দূরবর্তী যে স্থানটা এটাকে বলা হচ্ছিল ডিস্টাল। যেমন আপনার এটা যদি মিড লাইন হয়, এই মিড লাইন থেকে সর্বশেষ দূরবর্তীতে যে পার্টটা এটাকে বলবো আমরা ডিস্টাল। ঠিক আছে, অর্থাৎ ট্রাঙ্ক থেকে, মনে করেন এটা হচ্ছে বডির একটা একটা রিজিয়ন, একটা হলো থোরাসিক্স রিজিয়ন আর একটা হলো অ্যাবডোমিনাল রিজিয়ন। এই থোরাসিক্স এবং অ্যাবডোমিনাল রিজিয়ন এই দুটাকে একত্রে মেডিকেলের ভাষায় বলা হচ্ছিল ট্রাঙ্ক। তাহলে এই ট্রাঙ্ক থেকে দূরবর্তী যে স্থানটা এটাকে বলা হচ্ছিল ডিস্টাল, এবং ট্রাঙ্কের কাছাকাছি যে স্থানটা এটাকে বলা হচ্ছিল প্রক্সিমাল। ঠিক আছে, প্রক্সিমাল। এখন আমাদের এখানে কয়েকটা জয়েন্ট আছে, যেমন এটা হলো একটা শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে এলবো জয়েন্ট, এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। তাহলে এখানে দেখেন এই যে এলবো জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট, এখানে ট্রাঙ্কের কাছাকাছি কোনটা, তাহলে ট্রাঙ্কের কাছাকাছি যদি আমরা দেখি তাহলে এই জয়েন্টটা হলো ট্রাঙ্কের কাছাকাছি, আর এই জয়েন্টটা হচ্ছে ট্রাঙ্ক থেকে দূরে। তাহলে আমরা ট্রাঙ্ক থেকে যদি হিসাব করি, এখানে আমাদের যে হাতের যে জয়েন্টটা রিস্ট জয়েন্ট এটা হলো ডিস্টাল একটা জয়েন্ট। ঠিক আছে, আর এলবো জয়েন্ট এটা হলো হার্টের খুব কাছাকাছি, তার মানে হচ্ছে এটা একটা প্রক্সিমাল একটা জয়েন্ট। অপরপক্ষে আপনি যদি এই শোল্ডার জয়েন্টটাকে যদি এটার সাথে বিশ্লেষণ করেন, তাহলে শোল্ডার জয়েন্টটা কিন্তু ট্রাঙ্কের খুব কাছাকাছি, তাহলে শোল্ডার জয়েন্টটা হচ্ছে হলো প্রক্সিমাল, আর এলবো জয়েন্টটা কিন্তু হচ্ছে কি ডিস্টাল। ঠিক আছে, অর্থাৎ এই ট্রাঙ্ক থেকে দূরবর্তীতে, অর্থাৎ ট্রাঙ্ক থেকে দূরবর্তীতে যত যাবেন সেটাকে বলবো আমরা হলো ডিস্টাল, আর ট্রাঙ্ক থেকে যত কাছাকাছি থাকবে সেটাই হলো প্রক্সিমাল। ঠিক আছে, এখানে তিনটা জয়েন্টের কথা আমরা আলোচনা করলাম। তাহলে একটা ক্ষেত্রে আমরা দেখতেছি যে রিস্ট জয়েন্টটা একটা সময় ডিস্টাল হয়ে যাচ্ছে, আবার এলবো জয়েন্টটা প্রক্সিমাল হয়ে যাচ্ছে। কিন্তু শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্টটা যখন আমরা পাশাপাশি রেখে যখন আমরা এখানে তাদেরকে ডিস্টাল এবং প্রক্সিমাল তৈরি করি, তখন দেখা যাচ্ছে যে এলবো জয়েন্টটা ডিস্টাল হয়ে যাচ্ছে, আবার প্রক্সিমাল জয়েন্ট মানে হলো শোল্ডার জয়েন্টটা আবার প্রক্সিমাল হয়ে যাচ্ছে। তাহলে ট্রাঙ্ক থেকে দূরবর্তী যে অর্গানটা থাকবে সেটাই হলো ডিস্টাল, এবং ট্রাঙ্কের কাছাকাছি যে অর্গানটা থাকবে, যে রিজিয়নটা থাকবে, সেটাই হলো প্রক্সিমাল। ঠিক আছে, এটা হতে পারে শরীরের বিভিন্ন অর্গানের ভিতরে হতে পারে, বিভিন্ন আপনার জয়েন্টের ভিতরে হতে পারে, বিভিন্ন বনের ভিতরে হতে পারে। ঠিক আছে, তাহলে এই টার্মটা আপনাকে মনে রাখতে হবে যে প্রক্সিমাল এন্ড ডিস্টাল। তাহলে প্রক্সিমাল মানে হলো ট্রাঙ্ক থেকে কাছে, আর ডিস্টাল মানে হচ্ছে ট্রাঙ্ক থেকে দূরে। ঠিক আছে, সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ আমাদের বডির কেন্দ্রবিন্দু ব্যতীত দূরে যে অর্গান গুলো আছে এগুলো হচ্ছে পেরিফেরাল। ঠিক আছে, আমরা সেন্ট্রাল বলতে আমাদের বডির কি বুঝি, আমরা সেন্ট্রাল বলতে আমরা বুঝি হলো আহ আমাদের হেড, তারপরে হচ্ছে হলো আপনার থোরাক্স, আর হচ্ছে অ্যাবডোমেন। তাহলে হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন থেকে দূরবর্তী যে স্ট্রাকচার গুলো আছে এগুলো হচ্ছে পেরিফেরাল। যদি বলা হয় যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাহলে ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল অফ দা সিটি। ঠিক আছে, আর পার্শ্ববর্তী যে সিটিগুলো আছে, আপনি যদি চট্টগ্রামের কথা বলেন, আপনি যদি রাজশাহীর কথা বলেন, আপনি যদি এই রংপুরের কথা বলেন, তাহলে এই রংপুর সিটিগুলো হচ্ছে হলো পেরিফেরাল। ঠিক আছে, পেরিফেরাল মানে হলো কি, এটা অনেক দূরবর্তীতে, অর্থাৎ ঢাকার কেন্দ্রবিন্দু থেকে এরা কিন্তু অনেক দূরবর্তীতে। তো এরকম ভাবে আমাদের এই সেন্ট্রাল শব্দটা এসেছে। তাহলে সেন্ট্রাল মানে হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, আর পেরিফেরাল মানে হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু থেকে দূরবর্তীতে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো। আচ্ছা, তারপরে আমরা চলে যাবে হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ডিপ। সুপারফিশিয়াল মানে হচ্ছে
সুপারফিশিয়াল হচ্ছে আমাদের ত্বকের উপরের অংশে, ঠিক আছে। আর ত্বক থেকে ভিতরের অংশে এটাই হলো ডিপ, ঠিক আছে, নিয়ারার টু দ্য স্কিন সারফেস। তাহলে সুপারফিশিয়াল মানে হলো ত্বকের উপরের অংশ, তো স্কিন সারফেসের খুব কাছাকাছি যে সারফেসটা, এটাকে বলা হয় সুপারফিশিয়াল। আর ডিপ মানে হলো স্কিন সারফেস থেকে যতটুকুন ভিতরে যাচ্ছে এটাই হলো ডিপ। আমরা অনেক সময় দেখি যে অনেকের বার্ন হয়, ঠিক আছে, এই বার্নগুলোকে আমরা দুইটা ভাগে ক্লাসিফিকেশন করে থাকি, একটা হলো সুপারফিশিয়াল বার্ন আর একটা হলো ডিপ বার্ন। তাহলে সুপারফিশিয়াল বার্ন আমরা কাকে বুঝি, সেই বার্নটা যদি আমাদের স্কিন সারফেসের উপরে হয়, অর্থাৎ স্কিনের যদি উপরের অংশে যদি পুড়ে যায়, এটাকে বলবি সুপারফিশিয়াল বার্ন। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় বার্ন হওয়ার পরে কি হয়, ভিতরের রক্তনালীগুলো, তারপরে ব্লাড ভেসেলগুলো, এগুলো পুড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি ডিপ বা সুপারফিশিয়াল, ফার ফ্রম দ্য স্কিন সারফেস। স্কিন সারফেসের ভিতরে যে সারফেসটা, এটাকে বলা হচ্ছে হলো আমাদের ডিপ। ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, ঠিক আছে। ইন্টারনাল কি, ইন্টারনাল হলো মানবদেহের ভিতরে, আর এক্সটার্নাল হলো মানবদেহের বাইরে। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার বলতে আমরা যেটা বলি ইন্টেরিয়র অফ দ্য অর্গান অফ দ্য ক্যাভিটি, অর্থাৎ আমাদের বডি ক্যাভিটির ভিতরে যে অর্গানগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারনাল অর্গান। আর বডি ক্যাভিটির বাইরে যে অর্গানগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই অথবা আমরা তাদেরকে প্যালপেশন করে অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নাল অফ এন অর্গান অর ক্যাভিটি, ঠিক আছে। যেমন আমাদের চোখ কিন্তু এটা একটা এক্সটার্নাল অর্গান, ঠিক আছে। আমাদের কান এটা কিন্তু একটা এক্সটার্নাল অর্গান, ঠিক আছে। এই কানের কিন্তু আমাদের কিছু ইয়ার আছে, অর্থাৎ কানের তিনটা পার্ট আছে, একটা হলো মিডল আর একটা হলো ইনার। এই মিডল এবং ইনার এগুলা কিন্তু আমাদের কানের ভিতরে থাকে, এগুলা কিন্তু ইন্টারনাল। কিন্তু কানের বাইরের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্সটার্নাল। এবং চোখ চোখ চোখের আমাদের চোখের বাইরে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চোখের 6 ভাগের 1 ভাগ অংশ, বাকি 5 ভাগ অংশ কিন্তু আমাদের চোখের ভিতরে থাকে। তাহলে চোখের 5 ভাগ অংশটাকে বলছি আমরা এক্সটার্নাল, আর চোখের বাইরের যে অংশটা দেখতেছি এটা হলো এক্সটার্নাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো কি প্ল্যান, ঠিক আছে। প্ল্যান এন্ড ডিসেকশন অফ দ্য বডি, অর্থাৎ বডি ক্যাভিটিকে, অর্থাৎ বডিটাকে বিভক্ত করার জন্য আমরা কিছু প্ল্যান নির্ণয় করে থাকি, ঠিক আছে। আপনাকে আমার ক্লাস বুঝতে পারছেন? যারা লাইনে আছেন একটু রেসপন্স করবেন। জি স্যার, জি বুঝতেছি। স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি হলো প্লান্ট ডিসেকশন অফ দ্য বডি। প্লান্ট ডিসেকশন অফ দ্য বডি অর্থাৎ বডিটাকে আমরা যদি কয়েকটা রেখা দ্বারা এটাকে আমরা ডিসেকশন করে থাকি বা আইডেন্টিফাই করে থাকি, ঠিক আছে। এ ভার্টিক্যাল প্লান দ্যাট ডিভাইডেড দ্য বডি লেফট এন্ড রাইট, অর্থাৎ আমাদের বডির লেফট সাইড এবং রাইট সাইড, অর্থাৎ আমাদের বডিটাকে যদি রাইট হাফ এবং লেফট হাফকে যদি আমরা ডিভাইডেড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মাঝ বরাবর একটা প্লান বা রেখা টানতে হবে, ঠিক আছে। এই মাঝ বরাবর যে রেখাটা আমরা টানি এটাকে বলা হচ্ছে হলো মিডিয়াল প্লান। আমরা একটু আগেই আলোচনা করলাম মিডিয়াল মানে হলো মাঝ বরাবর, অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইডকে ডিভাইডেড করার জন্য যে রেখাটা টানা হয় এটাকে বলা হচ্ছিল মিডিয়াল প্লান, ঠিক আছে। আর সাজিটাল প্লান মানে হচ্ছে আমাদের বডিটার অ্যান্টারিওর এন্ড পোস্টারিওর, অর্থাৎ আমাদের বডিটার সামনে এবং পিছনে। যেমন এটার সামনে কিছু স্ট্রাকচার আছে এবং পিছনের কিছু স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটাকে যদি আমরা লঞ্জিটিউডিনালি অ্যান্টারিওর এবং পোস্টারিওর সাইডে বিভক্ত করতে চাই, তাহলে যে রেখাটা আমাদের টানতে হবে সেটা হলো সাজিটাল প্লান। সেটা হচ্ছে কি সাজিটাল প্লান। যেমন এটা হচ্ছে আমাদের একটা মোবাইল, ঠিক আছে। তো এই মোবাইলটার এটা হচ্ছে আমাদের অ্যান্টারিওর সাইড, এটা হচ্ছে আমাদের পোস্টারিওর সাইড। তাহলে পোস্টারিওর সাইডকে ডিসেকশন করার জন্য আমরা আড়াআড়ি ভাবে যে প্ল্যানটা আমরা টানবো, অর্থাৎ যে প্ল্যানের মাধ্যমে কি করা হবে, দুইটা পার্টকে বিভক্ত করা যাবে, অর্থাৎ একটা অ্যান্টারিওর পার্ট আর এটা হচ্ছে কি পোস্টারিওর পার্ট। যেমন এটা হচ্ছে আমাদের পোস্টারিওর পার্ট আর এটা হচ্ছে আমাদের অ্যান্টারিওর পার্ট। তাহলে এই অ্যান্টারিওর এবং পোস্টারিওর সাইডকে ডিভাইডেড করার জন্য আমরা যে মাঝ বরাবর যে রেখাটা টানবো এটাকে বলা হচ্ছিল সাজিটাল প্ল্যান, ঠিক আছে। আর মিডিয়াল প্ল্যানটা হলো বডির রাইট সাইড এবং লেফট সাইডকে ডিভাইডেড করার জন্য যে প্ল্যানটা রাখবো সেটা হলো মিডিয়াল প্ল্যান। আর বডিটাকে অ্যান্টারিওর এবং পোস্টারিওর সাইডে বিভক্ত করার জন্য আমরা লঞ্জিটিউডিনালি যে রেখাটা রাখবো সেটাকে বলবো আমরা সাজিটাল প্ল্যান। অর্থাৎ ব্যাক টু
ব্যাক টু অ্যান্টেরিয়র পার্টস। ঠিক আছে, ট্রান্সভার্স প্লান। ট্রান্সভার্স মানে হলো এটা একটা প্লান, যে প্লান দ্বারা আমাদের কি করা হয়, বডিটাকে উপরে এবং নিচে বিভক্ত করা হয়, সমভাবে বিভক্ত করা হয়। অর্থাৎ আমরা একটা রেখা টানবো, যে রেখা দ্বারা কি করব, উপরের রেখা, উপরের যে আমাদের থোরাক্স অ্যাবডোমেন আছে এটাকে আলাদা করে বলবো, নিচের দিকে যে আমাদের লোয়ার লিমের যে অর্গানগুলো আছে এগুলোকে আমরা ডিভাইডেড করতে পারবো। তাহলে যে প্লান দ্বারা আমরা সমভাগে উপরে এবং নিচে ডিভাইডেড করব, এটাকে বলবো আমরা হলো ট্রান্সভার্স প্লান। ঠিক আছে, আরেকটা প্লান আছে, সেটা হলো অবলিকিউ প্লান। অবলিকিউ প্লান মানে হলো এটা একটা প্লান, যে প্লান দ্বারা কি করা হয়, আড়াআড়ি ভাবে তাকে একটা খণ্ড করা হয়। অর্থাৎ আমাদের এই হাতটা যদি ট্রান্সভার্সলি না করে যদি আমরা অবলিকিউ বা আড়াআড়ি ভাবে কাটতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি অবলিকিউ প্লান। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্স প্লান তাহলে কি করা হয়, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র অর্থাৎ উপরে এবং নিচে সমানভাবে কি করা হয়, ডিভাইডেড করা হয়। তাহলে সমভাবে যে প্লান দ্বারা ডিভাইডেড করা হয় সেটাকে বলা হয় ট্রান্সভার্স প্লান, এবং আড়াআড়ি ভাবে অর্থাৎ সোজাসুজি না, অর্থাৎ উপরে এবং নিচে আড়াআড়ি ভাবে যে প্লান দ্বারা ডিসেকশন করা হয় সেটাকে বলা হয় অবলিকিউ প্লান। ঠিক আছে, তাহলে বডি সেকশনের আমাদের চারটা প্লান আমরা দেখলাম। একটা হলো মিডিয়াল প্লান, যে প্লান দ্বারা বডির রাইট সাইড এবং লেফট সাইডকে বিভক্ত করা হয়। সাজিটাল প্লান, যে প্লান দ্বারা আমাদের বডির অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সাইডকে ডিভাইডেড করা হয়। আর একটা হচ্ছে কি ট্রান্সভার্স প্লান, যে প্লান দ্বারা আমাদের সুপেরিয়র এন্ড ইনফেরিয়র অর্থাৎ সমভাগে উপরে এবং নিচে ডিভাইডেড করা হয়। আর এটা হলো অবলিকিউ প্লান, যে প্লান দ্বারা আড়াআড়ি ভাবে অর্থাৎ এটাকে ডিসেকশন করা হয়, এটাকে বলা হয় অবলিকিউ প্লান। তারপর ছিল বডি ক্যাভিটি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বডি ক্যাভিটি। এই বডি ক্যাভিটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বডি ক্যাভিটি, দা বডি ক্যাভিটি, বডির ক্যাভিটি, ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর অর্থাৎ ফাঁকা একটা স্থান, অর্থাৎ যে স্থানের ভিতরে কি থাকে, অর্গানগুলো প্রোটেক্টেড অবস্থায় থাকে এবং বাইরের আঘাত থেকে এই ক্যাভিটি গুলো রক্ষা করে, এবং এই ক্যাভিটির ভিতরে কি থাকে, অর্গানগুলো প্রোটেকশন অবস্থায় থাকে। অর্থাৎ এই অর্গানগুলোকে বাইরের আঘাত থেকে কি করতে পারে না, তাদেরকে আঘাত করতে পারে না। ঠিক আছে, দা বডি ক্যাভিটি ইজ দ্য কনফাইন্ড স্পেস, অর্থাৎ বডি ক্যাভিটি হচ্ছে একটা একটা ফাঁকা জায়গা। হুইচ অর্গান আর প্রোটেক্টেড এন্ড সেপারেটেড দ্য অ্যাসোসিয়েটেড মেমব্রেন, অর্থাৎ এই অর্গানগুলো কি থাকে, প্রোটেকশন থাকে এবং সেপারেটেড থাকে কি অ্যাসোসিয়েটেড মেমব্রেন, এক বা একাধিক মেমব্রেন দ্বারা কি থাকে, পৃথক অবস্থায় থাকে। অর্থাৎ এখানে কি করতে পারে না, বাহিরের আঘাত থেকে এখানে যে অর্গানগুলো থাকে এই অর্গানগুলোকে সে কি করতে পারে না, আঘাত করতে পারে না। অপরপক্ষে এখানে যদি একাধিক অর্গান থাকে সেগুলো কি থাকে, একটা আরেকটা থেকে কি থাকে, মেমব্রেন দ্বারা ডিভাইডেড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে বডি ক্যাভিটি হচ্ছে বডির কিছু ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গাগুলোতে কি থাকে, অর্গানগুলো প্রোটেকশন অবস্থায় থাকে। ঠিক আছে, তা বডি ক্যাভিটি আর কনফাইন্ড স্পেস হুইচ অর্গান এন্ড প্রোটেক্টেড এন্ড সেপারেটেড ইন দ্য অ্যাসোসিয়েটেড মেমব্রেন, অর্থাৎ কিছু মেমব্রেন দ্বারা কি থাকে, অর্গানগুলো প্রোটেক্টেড এবং সেপারেটেড থাকে। স্পেস ইজ অ্যাসোসিয়েটেড মেমব্রেন দ্যাট কন্টেইন ইন্টারনাল অর্গান আর কল্ড ক্যাভিটি। ক্যাভিটি মানে হচ্ছে একটা 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 স্ট্রাকচার যেখানে কি থাকে, আপনার অর্গানগুলো প্রোটেক্টেড অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা এই বডি ক্যাভিটির টাইপস অফ বডি ক্যাভিটির, এই বডি ক্যাভিটির দুইটা অংশ আছে। একটা হলো বডি ক্যাভিটির সামনের দিকে কিছু অংশ আছে এবং পিছনের দিকে অংশ থাকে। ঠিক আছে, সামনের দিকে যে অংশটা থাকে বডি ক্যাভিটির, এটাকে বলা হয় আমাদের ডরসাল ক্যাভিটি। আর পিছনের দিকে বডি ক্যাভিটির পিছনের দিকে যে অর্গানগুলো থাকে এটাকে বলা হয় ভেন্ট্রাল ক্যাভিটি। ঠিক আছে, আমাদের বডি ক্যাভিটির মূলত দুইটা ক্যাভিটি আছে। কি কি আছে, একটা হলো ডরসাল ক্যাভিটি আর একটা হলো ভেন্ট্রাল ক্যাভিটি। ভেন্ট্রাল মানে হলো পিছনে আর ডরসাল মানে হলো সামনে। ঠিক আছে, তা ডরসাল ক্যাভিটি মানে কি, ডরসাল ক্যাভিটি পোস্টেরিয়র বডি ক্যাভিটি। ঠিক আছে, ডিভাইডেড ইনটু ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড স্পাইনাল ক্যাভিটি। ঠিক আছে, ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে, ইন দা ব্রেইন, আর স্পাইনাল ক্যাভিটিতে কি থাকে, স্পাইনাল কর্ড। ঠিক আছে, আর ভেন্ট্রাল ক্যাভিটিতে কি থাকে, অ্যান্টেরিয়র বডি ক্যাভিটি। এই ভেন্ট্রাল ক্যাভিটিতে আমাদের আছে হলো থোরাসিস ক্যাভিটি আর আছে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। ঠিক আছে, থোরাসিস ক্যাভিটির ভিতরে আবার দুইটা ক্যাভিটি আছে, একটা হলো প্লুরাল ক্যাভিটি আর একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটির ভিতরে থাকে হচ্ছে লাং, আর পেরিকার্ডিয়াল ক্যাভিটির ভিতরে থাকে হলো হার্ট। প্লুরা মানে হচ্ছে লাং আর পেরিকার্ডিয়াল মানে হচ্ছে হলো হার্ট। ঠিক আছে, তাহলে প্লুরাল ক্যাভিটিতে কি থাকে, লাং থাকে, আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কি থাকে, হার্ট থাকে। আর অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটির এখানেও দুইটা ক্যাভিটি আছে, একটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি আর একটা হলো পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ কন্টেন স্টমাক, লিভার এন্ড ইন্টেস্টাইন, এন্ড পেলভিক
cavity contains the bladder, reproductive organ and rectum. ঠিক আছে, অর্থাৎ আমরা এই বডি ক্যাভিটির যদি আমরা একটু দেখি তাহলে দেখবেন আপনার এই যে আমাদের এখানে একটা ক্যাভিটি আছে, এটাকে বলা হয় ক্রেনিয়াল ক্যাভিটি, এবং এই যে আমাদের লাম্বার ভার্টিব্রার ভিতর দিয়ে একটা ক্যাভিটি থাকে, এটাকে বলা হয় স্পাইনাল ক্যাভিটি। ঠিক আছে, অর্থাৎ এই ক্যাভিটির ভিতরে কি থাকে, স্পাইনাল কর্ড থাকে, যেটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, তাহলে এই যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড যে ক্যাভিটির ভিতরে থাকে সেটাই হলো আমাদের ডরসাল ক্যাভিটি। ঠিক আছে, তাহলে ডরসাল ক্যাভিটির দুইটা ক্যাভিটি আছে, একটা হলো ক্রেনিয়াল ক্যাভিটি, ঠিক আছে, আর একটা হলো কি স্পাইনাল ক্যাভিটি। অর্থাৎ স্পাইনাল ক্যাভিটি মানে হলো যেটা ইন্টারভার্টিব্রাল ক্যাভিটির ভিতর দিয়ে থাকে, অর্থাৎ যে ক্যাভিটির ভিতরে কি থাকে, স্পাইনাল কর্ড থাকে। ঠিক আছে, তাহলে বডি ক্যাভিটির পিছনের দিকে যে ক্যাভিটিটা থাকে সেটাকে বলা হয় ডরসাল ক্যাভিটি, এন্ড বডি ক্যাভিটির সামনের দিকে যে ক্যাভিটিটা থাকে সেটাকে বলা হয় ভেন্ট্রাল ক্যাভিটি। এই ভেন্ট্রাল ক্যাভিটির ভিতরে এখানে কি আছে, এখানে আছে হলো আমাদের হার্ট আছে, এখানে লাং আছে, অর্থাৎ হার্ট এবং লাং যে ক্যাভিটিতে থাকে এটাকে বলা হয় থোরাসিস ক্যাভিটি। ঠিক আছে, থোরাসিস ক্যাভিটি এন্ড অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, এখানে অ্যাবডোমেন এবং পেলভিক্স। ঠিক আছে, এটা হলো অ্যাবডোমেন এবং এটা হলো পেলভিক, এখানে দুইটা ক্যাভিটি মিলে একত্রে বলা হচ্ছিল অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। অর্থাৎ অ্যাবডোমিনো এবং পেলভিক ক্যাভিটির একত্রে এটাকে বলা হচ্ছিল অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, কিন্তু এটাকে যদি ডিভাইডেড করা হয় তখন কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং পেলভিক ক্যাভিটি এটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বডি ক্যাভিটির পিছনের দিকে যে ক্যাভিটিটা থাকে সেটাকে বলা হয় ডরসাল ক্যাভিটি, আর ডরসাল ক্যাভিটির দুইটা অংশ আছে, একটা হলো ক্রেনিয়াল ক্যাভিটি আর একটা হলো স্পাইনাল ক্যাভিটি। আর বডি ক্যাভিটির সামনের দিকে যে ক্যাভিটি গুলো থাকে এখানে দুইটা ক্যাভিটি আছে, একটা হলো থোরাসিস ক্যাভিটি আর একটা হলো অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। এই থোরাসিস ক্যাভিটির ভিতরে আবার দুইটা থাকে, স্ট্রাকচার থাকে, একটা হলো প্লুরাল ক্যাভিটি আর একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। অর্থাৎ প্লুরাল ক্যাভিটিতে থাকে হলো লাং আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে থাকে হলো হার্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বডি ক্যাভিটির মূলত দুইটা অংশ থাকে। কি থাকে, দুইটা অংশ থাকে। যেমন তাহলে বডি ক্যাভিটি ইজ ডিভাইডেড ইনটু টু ক্যাভিটি। ঠিক আছে, একটা হচ্ছে ডরসাল ক্যাভিটি আর একটা হচ্ছে কি ভেন্ট্রাল ক্যাভিটি। ডরসাল ক্যাভিটিতে কি থাকে, দুইটা ক্যাভিটি থাকে, একটা হলো ক্রেনিয়াল ক্যাভিটি আর একটা হচ্ছে কি আপনার স্পাইনাল ক্যাভিটি। এই ক্রেনিয়াল ক্যাভিটিতে এখানে যে অর্গানটা থাকে এই অর্গানটার নাম হলো ব্রেইন বা মস্তিষ্ক, আর স্পাইনাল ক্যাভিটিতে যে অর্গানটা থাকে এটার নাম হলো স্পাইনাল কর্ড। ভাইভা পরীক্ষাতে এবং রিটেন পরীক্ষাতে কিন্তু এটা আসে। ঠিক আছে, ক্রেনিয়াল ক্যাভিটিতে কি অর্গান থাকে এবং স্পাইনাল ক্যাভিটিতে কি অর্গান থাকে। আর ভেন্ট্রাল ক্যাভিটিতে এখানে দুইটা ক্যাভিটি আছে, একটা হলো থোরাসিস ক্যাভিটি আর একটা আছে হলো অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, এই থোরাসিস ক্যাভিটির আবার দুইটা পার্ট আছে, একটা হলো প্লুরাল ক্যাভিটি আর একটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আর অ্যাবডোমিনাল পেলভিক ক্যাভিটির ভিতরে দুইটা ক্যাভিটি আছে, একটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি আর একটা হলো পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, তাহলে প্লুরাল ক্যাভিটিতে কি থাকে, প্লুরাল ক্যাভিটিতে থাকে হলো এক্সাম্পল লাং আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে থাকে হলো এক্সাম্পল হার্ট। আর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এখানে থাকে হলো স্টমাক, তারপরে থাকে হচ্ছে আপনার লিভার। ঠিক আছে, তারপরে থাকে হলো আপনার কিডনি। আর পেলভিক ক্যাভিটিতে থাকে হলো রিপ্রোডাক্টিভ অর্গান। রিপ্রোডাক্টিভ অর্গান মানে হলো আপনার যে অর্গানগুলো প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা। তো এই বডি ক্যাভিটির এখানে এই যে এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুলো আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বডি ক্যাভিটির টাইপস কি, বডি ক্যাভিটির দুইটা টাইপস, একটা হলো ডরসাল ক্যাভিটি আর একটা হচ্ছে ভেন্ট্রাল ক্যাভিটি। ডরসাল ক্যাভিটি মানে বডির পিছন সাইডের যে ক্যাভিটিটা, এই বডির পিছন সাইডের ক্যাভিটির ভিতরে দুইটা ক্যাভিটি আছে, একটা হলো ক্রেনিয়াল ক্যাভিটি আর একটা হলো স্পাইনাল ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটি অর্থাৎ যে ক্যাভিটির ভিতরে ব্রেন থাকে, আর স্পাইনাল ক্যাভিটি যে ক্যাভিটির ভিতরে স্পাইনাল কর্ড থাকে। ব্রেন এবং স্পাইনাল কর্ড এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, এই দুইটা অর্গান দুইটা ক্যাভিটিতে থাকে। আর ভেন্ট্রাল ক্যাভিটির ভিতরে দুইটা ক্যাভিটি আছে, একটা
একটা হলো থোরাসিস ক্যাভিটি আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যালবুমিনো পেলভিক ক্যাভিটি। থোরাসিস ক্যাভিটির দুইটা ক্যাভিটি আছে, একটা হলো প্লুরাল ক্যাভিটি আর একটা হলো পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে প্লুরাল ক্যাভিটিতে কি অর্গান থাকে? প্লুরাল ক্যাভিটিতে লাং থাকে, আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কি থাকে? হার্ট থাকে। আর অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি, দুইটা ক্যাভিটি এখানে একত্রিত আছে, একটা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি আর একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি থাকে? অর্থাৎ পেটের ভিতরে থাকে স্টমাক, লিভার, তারপরে থাকে কিডনি, স্প্লিন, ঠিক আছে, গল ব্লাডার। আর পেলভিক ক্যাভিটিতে কি থাকে? রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, মেয়েদের ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স, ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, এই অর্গানগুলো কিন্তু আমাদের এই পেলভিক ক্যাভিটির ভিতরে থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, কে বললেন? ইউসুফ আলী না? জি স্যার। আচ্ছা, ইউসুফ আলী বলেন তো, প্লুরাল ক্যাভিটিতে কি অর্গান থাকে? প্লুরাল ক্যাভিটি। স্যার আমি এর আগে প্লুরাল স্যার, ক্যাভিটি, আমি রিসেন্টলি স্যার কেবলমাত্র ঢুকছি তো স্যার, একটু আগে স্যার বের হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক লাং আছে। কে থাকে, বলতে পারবেন প্লুরাল ক্যাভিটিতে কি থাকে? লাং থাকে, লাং থাকে, গুড। পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কি থাকে? হার্ট পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হার্ট হার্ট, থাকে, গুড। আর ঠিক আছে স্যার। ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেন ব্রেন থাকে। তাহলে ক্রেনিয়াল ক্যাভিটি এন্ড স্পাইনাল ক্যাভিটি এটা কিন্তু বডির পিছন সাইডে থাকে। অর্থাৎ আমাদের পিছন সাইডে কি থাকে? ব্রেন থাকে এবং স্পাইনাল কর্ড থাকে। এজন্য আপনারা যখন দেখবেন যে যাদের পিছন সাইড থেকে মারা হয় তাদের কিন্তু ব্রেনটা বেশি আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে। আর সামনের দিক দিয়ে যদি তাকে মারা হয় তাহলে কিন্তু তার ব্রেনটা কি হয় না? আঘাতপ্রাপ্ত হয় না। কারণ কেন? ব্রেনটা থাকে হচ্ছে আমাদের এই ক্যাভিটির, বডি ক্যাভিটির পিছন সাইডে। ম্যাডাম আছে ভাই? ম্যাডাম আছে? আচ্ছা, এন্ড আদার টাইপস অফ ক্যাভিটি, অর্থাৎ এই যে ক্যাভিটি গুলো আছে, এই প্রিন্সিপাল ক্যাভিটি ছাড়াও আমাদের বডি ক্যাভিটির আরো কিছু ক্যাভিটি আছে। এই ক্যাভিটি গুলোর মধ্যে আছে হলো অরবিটাল ক্যাভিটি। অরবিটাল ক্যাভিটি, যে ক্যাভিটির ভিতরে আই থাকে, অর্থাৎ এই চোখের ভিতরে আমরা চোখ যেখানে থাকে এই যে ক্যাভিটিটা, এটাকে বলি আমরা অরবিটাল ক্যাভিটি, ঠিক আছে। ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি মানে, ওরাল মানে হলো মুখ, অর্থাৎ মুখের ভিতরে কি থাকে? মুখের ভিতরে কি থাকে? মাউথ, মাউথ, ঠিক আছে। মুখের ভিতরে কি থাকে? মাউথ থাকে, স্টাং থাকে, টিথ থাকে, ঠিক আছে। এই যে মুখের ভিতরে যে ক্যাভিটিটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় ওরাল ক্যাভিটি, ঠিক আছে। আর চোখ যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় অরবিটাল ক্যাভিটি। নাক যে ক্যাভিটির ভিতরে থাকে এটাকে বলা হয় নেসাল ক্যাভিটি, ঠিক আছে। কান যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় মিডল ইয়ার ক্যাভিটি। সাইনোভিয়াল ক্যাভিটি, অর্থাৎ যে ক্যাভিটির ভিতরে কি থাকে? সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সাইনোভিয়াল ফ্লুইড কি? এটা হচ্ছে জয়েন্টের ভিতরে থাকে, যে জয়েন্টগুলো সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের বডির যে জয়েন্টগুলো এক্সেসিভ মুভমেন্ট করতে পারে এই জয়েন্টগুলোকে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়, ঠিক আছে। যেমন এই যে এলবো জয়েন্ট, এটা কিন্তু এক্সেসিভ মুভমেন্ট করতে পারে। আমাদের মাজার ভিতরে যে জয়েন্টটা, হিপ জয়েন্ট, এটা কিন্তু এক্সেসিভ মুভমেন্ট করতে পারে। অর্থাৎ আমাদের বডির যে জয়েন্ট গুলো এক্সেসিভ মুভমেন্ট করতে পারে এগুলো হলো সাইনোভিয়াল জয়েন্ট। আর এই সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে কি থাকে? ফ্লুইড থাকে। আর যে ফ্লুইডটা যে ক্যাভিটির ভিতরে থাকে সেটাকে বলা হয় সাইনোভিয়াল ক্যাভিটি ভিতরে থাকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের আদার ক্যাভিটি। তাহলে মাউথ যে ক্যাভিটি থাকে এটা হলো ওরাল ক্যাভিটি, নাক যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি, চোখ যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় অরবিটাল ক্যাভিটি, আর কান যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় মিডল ইয়ার ক্যাভিটি, এন্ড সাইনোভিয়াল ফ্লুইড যে ক্যাভিটি থাকে এটাকে বলা হয় সাইনোভিয়াল ক্যাভিটি। এগুলো হলো আদার টাইপস অফ ক্যাভিটি। আচ্ছা, তারপরে আসলে অ্যানাটমিক্যাল পার্ট অফ দা ডিসেকশন অফ দ্য বডি, অর্থাৎ আমরা যদি অ্যানাটমিটাকে খুব সুন্দরভাবে বুঝতে চাই তাহলে আমাদের অ্যানাটমিক্যালি এই মানব দেহটাকে আমাদের 6টা ভাগে ভাগ করে নিতে হবে। একটা হলো হেড এবং নেক, আর একটা হলো ব্রেন এন্ড আইবল, তারপরে হলো থোরাক্স, অ্যাবডোমেন, আপার লিম এন্ড লোয়ার লিম। আমরা পর্যায়ক্রমে আমরা এই 6টা পার্ট নিয়ে আলোচনা করে অ্যানাটমিটা শেষ করে দেব। তার মধ্যে একটা হচ্ছে কি? হেড, আরেকটা হচ্ছে হলো নেক, তারপরে হলো আপার লিম, ঠিক আছে, তারপরে হলো লোয়ার লিম,
তারপরে ছিল থোরাক্স, তারপরে ছিল অ্যাবডোমেন। অর্থাৎ এই 6টা পার্ট নিয়ে আমরা যখন আলোচনা করব তখন অ্যানাটমিক্যালি কিন্তু আমাদের মানব দেহের প্রত্যেকটা রিজিয়ন নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পার্ট অফ দ্য হিউম্যান বডি। আফটার অ্যানাটমিক্যাল ডিসেকশন অফ দ্য বডি, পার্ট ইজ ডিভাইডেড ইনটু 6 এরিয়া। অর্থাৎ আমরা যখন এই 6টা পার্ট নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের মোটামুটি এই অ্যানাটমিক্যাল টার্মগুলো মুখস্থ হয়ে যাবে। আর বিশেষ কিছু অর্গান আছে, যেমন আই, আর একটা হলো ব্রেইন। ঠিক আছে, এটা হলো স্পেশাল টাইপ অফ অ্যানাটমি। অর্থাৎ এই 6টা অ্যানাটমির ভিতরে আমরা এই ব্রেন এবং আইটা এটা আলাদাভাবে আলোচনা করব, কারণ ব্রেনটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা প্রিন্সিপাল অর্গান। এটার বিশাল অ্যানাটমি আছে, এটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব। তারপর আছে কি ফিজিওলজি। তাহলে ফিজিওলজিটা কি? ফিজিওলজিটা হচ্ছে ইট ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। ঠিক আছে, ফিজিওলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ এক্সপ্লেইন দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ফ্যাক্টর দ্যাট রেসপন্সিবল ফর অরিজিন, ডেভেলপমেন্ট অফ দ্য প্রোগ্রেশন অফ লাইফ। অর্থাৎ ফিজিওলজি হচ্ছে মানব দেহের চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় মানব দেহের কাজ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করলাম যেমন ব্রেন। ব্রেন কি? ব্রেন হচ্ছে একটা অ্যানাটমিক্যাল পার্ট। অর্থাৎ ব্রেন কি করে? আমাদের বডির সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। তাহলে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে সে কিসের মাধ্যমে? ব্রেনের কিছু নার্ভ আছে। ঠিক আছে, এই নার্ভের মাধ্যমে কিন্তু এই ব্রেনটা কি করে নিয়ন্ত্রণ করে। এবং ব্রেনের ভিতরে দুইটা সালকাস আছে, একটা হচ্ছে রাইট সাইড আর হচ্ছে লেফট সাইড। অর্থাৎ বডি ব্রেন আমাদের রাইট সাইড আমাদের লেফট সাইডকে নিয়ন্ত্রণ করে, এবং ব্রেনের লেফট সাইড আমাদের বডির রাইট সাইডকে নিয়ন্ত্রণ করে। তো এটা অ্যানাটমিক্যাল যখন আমরা জানবো তখন কিন্তু আমরা ফাংশনটাও জানতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যানাটমিটা হচ্ছে একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা, আর ফিজিওলজিটা হচ্ছে কাজ নিয়ে আলোচনা করা। অর্থাৎ মেডিকেল সায়েন্সের যে শাখায় মানবদেহের কাজ নিয়ে আলোচনা করা হয়, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়, অরিজিনের ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সেটাকে বলা হচ্ছিল ফিজিওলজি। তাহলে ফিজিওলজি হলো মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় মানবদেহের কাজ নিয়ে আলোচনা করা হয়। এই ফিজিওলজির কিছু ব্রাঞ্চ আছে। আমরা অ্যানাটমির যে ব্রাঞ্চগুলো আমরা দেখলাম, যেমন গ্রস অ্যানাটমি আমরা দেখলাম, তারপরে আমরা রেডিওলজিক্যাল অ্যানাটমি আমরা দেখলাম, তারপরে মাইক্রোস্কোপিক অ্যানাটমি দেখলাম, তারপরে আমরা আরো কিছু অ্যানাটমি দেখি, এমব্রায়োলজিক্যাল আর ডেভেলপমেন্টাল অ্যানাটমি দেখলাম। ঠিক সেরকম ভাবে ফিজিওলজিটাকে বোঝার জন্য আমাদের ফিজিওলজিকে ডিভাইডেড ইনটু কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, যেমন ভাইরাসের কিছু ফিজিওলজি আছে। অর্থাৎ ভাইরাস মানব দেহে প্রবেশ করার পরে সে কিন্তু ফিজিওলজিক্যালি সে তার আকার পরিবর্তন করে বা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সে কিন্তু আমাদের বডিতে বংশ বিস্তার করে থাকে। তাহলে ভাইরাস যেভাবে আমাদের মানব দেহে বংশ বিস্তার করে, তার যে ফিজিওলজিটা বা যেভাবে কাজ করে সেটাকে বলা হয় ভাইরাল ফিজিওলজি। ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করার পরে ব্যাকটেরিয়া যেভাবে আমাদের বডিতে কাজ করে থাকে এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ফিজিওলজি। সেলুলার ফিজিওলজি, অর্থাৎ একটা সেল থেকে কি হয়, আমাদের একটা সেল থেকে কি হয়, হাজার হাজার সেল তৈরি হয়। অর্থাৎ মানব দেহের তৈরির আগে কিন্তু একটা দুইটা সেল মিলে কিন্তু মানব দেহটা তৈরি হয়েছে। যেমন একটা হলো স্পার্ম আর একটা হচ্ছিল ওভাম। ঠিক আছে, এই স্পার্ম এবং ওভাম মিলে কি তৈরি হয়েছে? জাইগোট ফর্মেশন হয়েছে। জাইগোট ফর্মেশন হওয়ার পরে পরবর্তীতে বিভিন্ন সেলে কিন্তু তারা বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ইমব্রায়ো তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই যে সেলগুলো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এইটার যে ফিজিওলজি এটাকে বলা হয় সেল ইউলার ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজি, প্লান্ট মানে হলো গাছ। দেখা যায় যে গাছের ফুল থেকে বা গাছের চারা থেকে, গাছের বীজ থেকে কি হচ্ছে, আরেকটা ফলের জন্ম হচ্ছে। ঠিক আছে, এই যে ফিজিওলজিটা এটাকে বলা হয় প্লান্ট ফিজিওলজি। আর হিউম্যান ফিজিওলজি হলো মানব দেহের ফিজিওলজি। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কি হয়, তার ব্রেন ডেভেলপমেন্ট হয়, তার অর্গান ডেভেলপমেন্ট হয়, তারপরে তার বনগুলো ডেভেলপমেন্ট হয়। এই যে যে প্রক্রিয়ায় বা যে ফ্যাক্টরের কারণে এই যে পরিবর্তনগুলো আসে, সে যে শাখা নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাই হলো হিউম্যান ফিজিওলজি। তো আমরা চিকিৎসা বিজ্ঞানে আমরা এই ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি এগুলো পড়বো, তবে সেগুলো বিষয় তেমনটা পড়বো না। আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। তো এখানে আমাদের জানার বিষয় হলো ফিজিওলজি কাকে বলে এবং ফিজিওলজির ব্রাঞ্চগুলোর নাম কি। ঠিক আছে, তাহলে ফিজিওলজির ব্রাঞ্চগুলো হচ্ছে ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি এন্ড হিউম্যান ফিজিওলজি। স্ট্রাকচার এন্ড অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি, অর্থাৎ আমাদের বডি তৈরি করার যে একক। ঠিক আছে, আমাদের বডি তৈরি করার একক হচ্ছে সেল। ঠিক আছে, এই সেল মিলে কি তৈরি হয়, আমাদের বডির কিন্তু অর্গানিজম তৈরি হতে থাকে। সেলের পরে কি? টিস্যু, টিস্যুর পরে হচ্ছে অর্গান, অর্গানের পরে হলো সিস্টেম, সিস্টেমের পরে হচ্ছে কি আমাদের বডি। যেমন আমাদের বডি তৈরির যে কাঁচামাল
যে যে উপাদান সেটা হচ্ছে কি অ্যাটম। অ্যাটম মিলে কি তৈরি হয়, মলিকুল তৈরি হয়। মলিকুল থেকে কি তৈরি হয়, ম্যাক্রোমলিকুল তৈরি হয়। ম্যাক্রোমলিকুল থেকে কি তৈরি হয়, অর্গান তৈরি হয়। অর্গান থেকে কি তৈরি হয়, সেল তৈরি হয়। সেল থেকে টিস্যু তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, অর্গানালিস তৈরি হয়, অর্গানালিস থেকে সেল তৈরি হয়, সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান থেকে সিস্টেম তৈরি হয়, তারপরে তৈরি হয় কি একটা মানব দেহ বা একটা বডি। ঠিক আছে, এটাই হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য বডি। অর্থাৎ বডি তৈরির যে একক বা কাঁচামাল সেগুলো হচ্ছে কি সেল। সেল তৈরি হওয়ার আগে কি তৈরি হয়েছে, কিছু মলিকুল বা ম্যাক্রোমলিকুল। ঠিক আছে, এই মলিকুল বা ম্যাক্রোমলিকুল এগুলা কি থাকে, অ্যাটমিক লেভেলে থাকে। ঠিক আছে, যেমন সোডিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলা কিন্তু এক একটা মলিকুল বা অ্যাটম। ঠিক আছে, তাহলে মলিকুল বা অ্যাটম এবং অ্যাটম মিলে কি তৈরি হয়েছে, মলিকুল তৈরি হয়। এটাকে বলা হয় কেমিক্যাল লেভেল। ঠিক আছে, তাহলে কেমিক্যাল লেভেল থেকে শুরু করার পরে কি তৈরি হয়, সেলুলার লেভেল। যেমন অ্যাটম, তারপরে মলিকুল, ম্যাক্রোমলিকুল এন্ড অর্গানালিস। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের কেমিক্যাল লেভেলে। এই কেমিক্যাল লেভেল পার হওয়ার পরে কি তৈরি হয়, সেল তৈরি হয়। অর্থাৎ এই উপাদানগুলো মিলে কি তৈরি হয়, সেল তৈরি হয়। ঠিক আছে, এই সেলগুলো মিলে তৈরি হয়, এক বা একাধিক সেল মিলে তৈরি হয় হলো টিস্যু। আমাদের বডিতে কিন্তু 4 ধরনের টিস্যু থাকে। ঠিক আছে, এই 4 ধরনের টিস্যু মিলে কি তৈরি হয়, একটা অর্গান তৈরি হয়। ঠিক আছে, এই অর্গানগুলো কি তৈরি করে, একটা সিস্টেম তৈরি করে। সিস্টেম মানে হলো যখন এক বা একাধিক অর্গান একত্রে মিলিত হয়ে কি তৈরি করে, একটা সিস্টেম তৈরি করে, একটা নির্দিষ্ট কাজ করে। যখন এক বা একাধিক অর্গান একত্র মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে থাকে তখন সেটাকে সিস্টেম বলা হয়। যেমন এখানে যে সিস্টেমটা স্ট্রাকচার দেওয়া আছে এটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের একটা স্ট্রাকচার। এর কাজ হচ্ছে কি খাদ্য ডাইজেশন, অ্যাবজর্পশন এবং হজমে সহায়তা করা। এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমটা আরেকটা সিস্টেমের সাথে একত্রিত হয়ে কি তৈরি করে, একটা বডি তৈরি করে। আমরা জানি একটা বডি সিস্টেমের টোটাল 12টা সিস্টেম থাকে। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য বডি অর্থাৎ বডি তৈরির যে কাঁচামাল সেটা হচ্ছে কি সেল। আর সেলের ভিতরে কি থাকে, অ্যাটম থাকে, মলিকুল থাকে, ম্যাক্রোমলিকুল থাকে এবং অর্গানালিস থাকে। অর্গানালিস গুলোর ভিতরে আছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম, গোলজি কমপ্লেক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক একটা অর্গানালিস। আমরা সেল যখন পড়বো তখন এই অর্গানালিস গুলো নিয়ে আলোচনা করব। তাহলে বডি তৈরির যে কাঁচামাল বা বডিটা যেভাবে তৈরি হচ্ছে, এই তৈরির শুরুতে কি আছে, শুরুতে তৈরি আসছিল কেমিক্যাল লেভেল। এই কেমিক্যাল লেভেলে আসছিল অ্যাটম এবং মলিকুল। ঠিক আছে, তারপরে কি এই মলিকুল গুলো একত্রে মিলিত হয়ে তৈরি করতে হলো সেল। সেলের পরে তৈরি হচ্ছিল টিস্যু, টিস্যুর পরে তৈরি হচ্ছিল অর্গান, অর্গান মিলে তৈরি হচ্ছিল সিস্টেম, আর সিস্টেম গুলো একত্রে মিলে তৈরি হচ্ছে কি বডি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডির একটা স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আছে কি, হোয়াট ইজ বডি সিস্টেম। বডি সিস্টেমটা কি, বডি সিস্টেম হলো দ্য গ্রুপ অফ অর্গান ওয়ার্কিং টুগেদার পারফর্ম মেজর ক্যাভিটি অ্যান্ড দ্য বডি আর কল্ড অর্গান সিস্টেম। অর্থাৎ এক বা একাধিক অর্গান একত্রে মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন সেটাকে অর্গান সিস্টেম বলা হয়। ঠিক আছে, দেয়ার আর 12 পেয়ার অফ অর্গান সিস্টেম। অর্থাৎ আমাদের বডিতে টোটাল 12টা অর্গান সিস্টেম আছে। ঠিক আছে, তাহলে অর্গান সিস্টেম বলতে আমরা কি বুঝি, বডি সিস্টেম বলতে আমরা কি বুঝেছি, এই গ্রুপ অফ অর্গান অর্থাৎ এক বা একাধিক অর্গান মিলিত হয়ে ওয়ার্কিং টুগেদার অর্থাৎ একত্রে মিলিত হয়ে পারফর্ম মেজর ফাংশন অর অ্যাক্টিভিটি অর্থাৎ একটা নির্দিষ্ট বা প্রধান কাজ যখন করে তখন সেটাকে অর্গান সিস্টেম বলা হয়। আমাদের বডিতে টোটাল 12টা সিস্টেম আছে। এই সিস্টেমগুলো যদি আমরা দেখি, যেমন একটা ছিল ইন্টেগুমেন্টারি সিস্টেম, তারপরে ছিল নার্ভাস সিস্টেম, তারপরে আছে ইন্ডোক্রাইন সিস্টেম, তারপরে আছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ইউরিনারি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে আছে হচ্ছে আপনার লিম্ফ্যাথেটিক সিস্টেম, মাসকুলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, আর এটা হলো হেপাটোবিলিয়ারি সিস্টেম। এই হচ্ছে আমাদের টোটাল 12টা সিস্টেম। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় কোশ্চেন হবে হোয়াট ইজ অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম কাকে বলে, এবং আমাদের বডি সিস্টেমের যে 12টা সিস্টেম আছে এই সিস্টেমগুলোর নাম কি। তাহলে একটা সিস্টেমের নাম কি, ইন্টেগুমেন্টারি সিস্টেম, তারপরে আসলে নার্ভাস সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম অর্থাৎ যে সিস্টেমটা আমাদের প্রোটেকশন দেয়, অর্থাৎ দেহের বাহিরের আঘাত থেকে কি করে রক্ষা করে এবং রোগ জীবাণু থেকে রক্ষা করে। তো ইন্টেগুমেন্টারি সিস্টেমের যে অর্গানগুলো আছে, যেমন এখানে আছে হলো স্কিন। স্কিন কি করে আমাদের দেহটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন জীবাণু থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, তারপর আছে কি নার্ভাস সিস্টেম। এই নার্ভাস মানে হলো স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে কি দ্বারা, নার্ভ, তারপরে আছে হলো আপনার ব্রেইন,
ঠিক আছে। তারপরে আছে হলো স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেইন, স্পাইনাল কর্ড এবং নার্ভের সমন্বয়ে তৈরি হচ্ছে হলো কি নার্ভাস সিস্টেম। ঠিক আছে, এই নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল, অর্থাৎ আমাদের বডিকে কি করা, নিয়ন্ত্রণ করা এবং কোঅর্ডিনেশন করা। তারপর আছে কি ইন্ডোক্রাইন সিস্টেম। ইন্ডোক্রাইন সিস্টেম মানে হলো হরমোন তন্ত্র। এই ইন্ডোক্রাইন সিস্টেম বিভিন্ন গ্ল্যান্ড মিলে তৈরি হয়, যেমন আছে হলো আপনার পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে হলো আপনার প্রোস্টেট, ওভারি, এই সকল অর্গান মিলে কিন্তু এই ইন্ডোক্রাইন সিস্টেমটা তৈরি হয়। তারপরে হলো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রটা তৈরি হয় আছে আমাদের লাংয়ের সমন্বয়ে। ঠিক আছে, আমাদের বডির যে লাং আছে, এই লাংয়ের সমন্বয়ে কিন্তু আমাদের এই রেসপিরেটরি সিস্টেমটা তৈরি হয়। লাং, তারপরে হচ্ছে আপনার প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। ঠিক আছে, তারপর আছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হলো রক্ত সংবহন তন্ত্র। যেমন আমাদের বডির যে হাড় আছে, এই হাড়ের সমন্বয়ে এই সিস্টেমটা তৈরি হয়। হার্ট এবং ব্লাড ভেসেলের সমন্বয়ে সিস্টেমটা তৈরি হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এটা হচ্ছে আমাদের বডির পাকস্থলীতে নিয়ে তৈরি হয়। পাকস্থলী, তারপর ইন্টেস্টাইন, ঠিক আছে, ওরাল ক্যাভিটি, তারপরে হচ্ছে আপনার ইসোফেগাস, ইন্টেস্টাইন, এগুলো মিলে তৈরি হয়। ইউরিনারি সিস্টেম, এটা আমাদের বডির কিডনি মিলে তৈরি হয়। ঠিক আছে, কিডনি মিলে তৈরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম মানে মূত্র সংবহন তন্ত্র। রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা হচ্ছে প্রজনন তন্ত্র, অর্থাৎ আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে অর্গানগুলো আছে, ঠিক আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল মেয়েদের যে অর্গানগুলো আছে ছেলেদের, এই অর্গানগুলোর সমন্বয়ে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটা তৈরি হয়। লিম্ফ্যাটিক সিস্টেম, এটা তৈরি হচ্ছে আমাদের লিম্ফ এবং লিম্ফ্যাটিক ভেসেলের সমন্বয়ে। মাসকুলার সিস্টেম, এগুলো তৈরি হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেম মানে হচ্ছে আমাদের যে শরীরের যে মাসল আছে, অর্থাৎ 3 ধরনের মাসলের সমন্বয়ে এই মাসকুলার সিস্টেমটা তৈরি হয়। যেমন একটা আছে কার্ডিয়াক মাসল, আর একটা হলো স্মুথ মাসল, আর এটা হচ্ছে কি আপনার স্কেলেটাল মাসল। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম, স্কেলেটাল সিস্টেম মানে হলো বন। ঠিক আছে, অর্থাৎ 206টা বনের সমন্বয়ে যে সিস্টেমটা তৈরি হয়, এটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম। এই স্কেলেটাল সিস্টেমে আমাদের যে বনগুলো আছে, এই বলগুলো নিয়ে আলোচনা করা হবে। হেপাটোবিলিয়ারি সিস্টেম, অর্থাৎ লিভার, গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের সমন্বয়ে যে সিস্টেমটা তৈরি হয়, এটাকে বলা হচ্ছিল হেপাটোবিলিয়ারি সিস্টেম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এই যে ব্রেইন যে সিস্টেমের অন্তর্ভুক্ত, এটার নাম কি, এটা হলো নার্ভাস সিস্টেম। তারপর হার্ট যে সিস্টেমের অন্তর্ভুক্ত, এটার নাম হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। লাং যে সিস্টেমের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। কিডনি যে সিস্টেমের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, লিভার যে সিস্টেমের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। স্টমাক হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। ঠিক আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। এখানে আমরা যে সিস্টেমগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আমাদের মেজর সিস্টেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সিস্টেমগুলোর যদি আমাদের বডিতে বন্ধ হয়ে যায়, অর্থাৎ কাজ না করে, তখন কিন্তু পুরো বডিটাই কি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বডি সিস্টেমের যে 12টা সিস্টেম আছে, এই 12টা সিস্টেমগুলোর মধ্যে আমাদের প্রিন্সিপাল বা প্রধান যে সিস্টেমগুলো আছে, সেগুলো হচ্ছে নার্ভাস সিস্টেম, ইন্ডোক্রাইন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম এন্ড ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মেজর সিস্টেমের অন্তর্ভুক্ত। অর্থাৎ বাকি যে সিস্টেমগুলো আছে, এগুলো কিন্তু আমাদের মেজর সিস্টেমের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তারপর আছে কি সেল। সেল মানে কি, সেল হচ্ছে আমাদের দেহের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট, অর্থাৎ মানব দেহ তৈরির একক হচ্ছে কি সেল। অর্থাৎ এই সেল মিলে কি তৈরি হয়, মানব দেহে তৈরি হয়। এবং মানব দেহে আমরা যে কাজগুলো করে থাকি, এটা কিন্তু এই সেলের মাধ্যমেই আমরা করে থাকি। টাইপ অফ সেল, সেল প্রধানত 2 প্রকার, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। সোমাটিক সেল মানে হলো আমাদের রিপ্রোডাক্টিভ সেল ছাড়া, অর্থাৎ স্পার্ম এবং ওভাম ছাড়া আমাদের বডিতে যে সেলগুলো আছে, স্পার্ম এবং ওভাম এই 2টা ছাড়া আমাদের বডিতে যে সেলগুলো আছে, এই সেলগুলোই হচ্ছে আমাদের কি সেল, এই সেলগুলো হচ্ছে আমাদের সোমাটিক সেল। ঠিক আছে, স্পার্ম এবং ওভাম হচ্ছে আমাদের জার্ম সেল। ঠিক আছে, আর বাকি যে সেলগুলো আছে, যেমন বন যে সেল দ্বারা তৈরি হয়, সেটা হচ্ছে কি, বন যে সেল দ্বারা তৈরি হয় সেটা হলো আমাদের অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, ব্রেন যে সেল দ্বারা তৈরি হয় সেটা হলো নিউরন। কিডনি যে সেল দ্বারা তৈরি হয় সেটার নাম হলো নেফ্রন। ঠিক আছে, তারপরে আমাদের বডির এক একটা জায়গায় এক এক ধরনের সেল কিন্তু আছে। এই যে নিউরন, নেফ্রন, ঠিক আছে, তারপর অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, ব্লাড যে সেলগুলো তার তৈরি হয়, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিসেল, এগুলো সবই হচ্ছে কি আমাদের সোমাটিক সেল। ঠিক আছে, আর জার্ম সেল হচ্ছে আমাদের স্পার্ম, শুক্রাণু আর মেয়েদের হলো ডিম্বাণু, এগুলো হচ্ছে কি জার্ম সেল। এই জার্ম সেল থেকে কি হয়, রিপ্রোডাকশন হয়। আর এই সোমাটিক সেল, এগুলো আমাদের বিভিন্ন অর্গান তৈরিতে বা বিভিন্ন বন তৈরিতে কি করে, বা রক্ত তৈরিতে সহায়তা করে থাকে। বুঝতে পারছেন সবাই?
জি আমার কথা স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং বডি। সেল হচ্ছে মানবদেহের গঠন এবং কাজের একক। আচ্ছা, সেল হচ্ছে কি মানবদেহের গঠন এবং কাজের একক, ঠিক আছে? তাহলে সেল যদি মানবদেহের গঠন এবং কাজের একক হয় এবং সেলে যদি আমাদের কাজগুলো করে থাকি, তাহলে এটা আমরা প্রুভ করব কিভাবে? এটা প্রুভ করব হচ্ছে আমরা যদি একটু দেখি, ঠিক আছে? আমরা যখন কোনো খাবার খাই, ঠিক আছে, আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা আমরা ওরাল ক্যাভিটির মাধ্যমে স্টমাকে নেই। স্টমাকে যাওয়ার পরে কি হয়? স্টমাকে যাওয়ার পরে সেটা আমাদের ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইন থেকে কি হয়? ইন্টেস্টাইন থেকে সেটা ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়ার পরে কি হয়? কিছু অংশ যেটা অ্যাবজর্পশন হয় না, সেটা আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে বডি থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়, ঠিক আছে? এই আস্তে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন আমরা যখন কোনো খাবার খাই, অর্থাৎ রহিম যখন কোনো খাবার খায়, খাওয়ার পরে স্টমাকে যায়, স্টমাক থেকে ইন্টেস্টাইন যায়, ইন্টেস্টাইন থেকে সেটা অ্যাবজর্ব হয়ে কোথায় যায়? ব্লাড ভেসেলের ভিতরে যায়। এই ব্লাড ভেসেল থেকে এই খাবারটা কোথায় যায়? আমাদের লিভারে যায়। লিভার থেকে এটা আমাদের হার্টে নিয়ে যায় রক্তের মাধ্যমে। হার্ট থেকে সমস্ত বডিতে যায়। সমস্ত বডিতে যাওয়ার পরে যখন একটা সেলের ভিতরে যায়, সেলের ভিতরে কি থাকে? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কি করে? এই খাদ্যগুলোকে খেয়ে কি করে? এনার্জি প্রোডাকশন করে, অর্থাৎ শক্তি তৈরি করে, ঠিক আছে? অর্থাৎ এটিপি তৈরি করে। এটিপি মানে হলো এনার্জি প্রোডাকশন ইউনিট, ঠিক আছে? অর্থাৎ এই সেল থেকে কি হচ্ছে? আমাদের শক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যে খাবার খাওয়ার পরে যে শক্তিটা পাই, এটা কিন্তু কোথা থেকে পাই? এটা কিন্তু সেলের ভিতর থেকে আমরা পাই। অর্থাৎ সেলের ভিতরে যখন আমাদের এই খাদ্য কণিকাগুলো ঢোকে, তখন কিন্তু এটা কি হয়? গ্লুকোজটা ভেঙে এটিপিএস তৈরি করে, অর্থাৎ এনার্জি তৈরি করে, ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি, যেমন একটা বিল্ডিং তৈরি করতে কি দরকার? একটা বিল্ডিং তৈরি করতে আমাদের অনেকগুলো কি দরকার? একটা বিল্ডিং তৈরি করতে আমাদের ইট দরকার, ঠিক আছে? ঠিক অনুরূপ ভাবে আপনি যদি দেখেন, আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে যান, তাহলে কি করতে হবে? আপনার আগে কি করতে হবে? দেওয়াল তৈরি করতে হবে, তাই না? তাহলে একটা ইট, দেওয়াল তৈরি করার জন্য কি লাগবে? ইট লাগবে। সাপোজ মনে করেন আপনি অনেকগুলো বালু একত্রিত মিলিত করে কি তুললেন? একটা ইট তৈরি করলেন, ঠিক আছে? একটা ইট দিয়ে তো আর আপনার একটা দেওয়াল হবে না, তাহলে আরো ইট লাগবে। তাহলে কি হলো? একটা দেওয়াল তৈরি হলো, বুঝতে পারছেন? আর একটা দেওয়াল আরেকটা দেওয়াল মিলে তৈরি করলো কি? একটা ঘর তৈরি করলো, ঠিক আছে? আর আরেকটা ঘরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? একটা ফ্ল্যাট তৈরি করলো। আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, তাহলে আরেকটা ফ্ল্যাট কি করলো? আরেকটা ফ্ল্যাটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? একটা ভবন তৈরি করলো, ঠিক আছে? ঠিক মানব দেহটাও কিন্তু ওইরকম। অর্থাৎ এই যে টিস্যু, এই যে সেল, এই যে ছোট ছোট যে বালিকণাগুলো আমরা দেখতেছি, এগুলা কিন্তু সেল। তাহলে এই সেলগুলো মিলে তৈরি হচ্ছে কি? একটা ইট। এই ইট যখন আরেকটা ইটের সাথে তৈরি হয়েছে, তখন কি তৈরি হয়েছে? একটা দেওয়াল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখেন এই যে দেওয়াল আরেকটা দেওয়ালের সাথে যখন তৈরি হলো, তখন কিন্তু একটা ঘর তৈরি হলো, ঠিক আছে? আর একটা ঘর যখন তৈরি হলো, তখন কি তৈরি হলো? সেখানে আরেকটা ঘরের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ একটা ফ্ল্যাটের ভিতরে 3-4টা ঘর থাকে, রুম থাকে। তাহলে একটা ফ্ল্যাট তৈরি হলো। একটা ফ্ল্যাট যখন আরো কয়েকটা ফ্ল্যাটের সাথে যুক্ত হয়, তখন কিন্তু একটা ভবন তৈরি হয়ে যায়। অনুরূপ ভাবে আমাদের বডির তৈরির একামক হচ্ছে কি? আমাদের এটম, ঠিক আছে? এটম গুলো মিলে তৈরি হচ্ছে কি? সেল, ঠিক আছে? আর সেল গুলো তৈরি হচ্ছে কি? টিস্যু, ঠিক আছে? টিস্যু থেকে তৈরি হচ্ছে কি? অর্গান, অর্গান থেকে তৈরি হচ্ছে একটা সিস্টেম, আর সিস্টেম থেকে তৈরি হচ্ছে কি? একটা বডি। অর্থাৎ আমরা যদি এখানে অ্যানালাইসিস করে যদি দেখি, তাহলে আমাদের বডি তৈরির একক হলো কি? সেল, ঠিক আছে? তাহলে সেল মিলে তৈরি হচ্ছে কি? আমাদের ধাপে ধাপে একটা বডি তৈরি করতেছে। অর্থাৎ একটা বডিতে প্রায় 1100 ট্রাইলন সেল থাকে, 100 ট্রাইলন সেলের সমন্বয়ে একটা বডি তৈরি হয়। তাহলে আমাদের দেখলাম সেলই হচ্ছে মানবদেহের গঠন এবং ফাংশনাল ইউনিট। অর্থাৎ মানবদেহ গঠিতও তৈরি হচ্ছে এই সেল দ্বারা, এবং মানবদেহের যে কাজ, এই কাজগুলো করে কে? এই সেল করে থাকে, ঠিক আছে? তাহলে সেল হচ্ছে মানবদেহের গঠন এবং কাজের একক। আর এই সেলগুলো হলো দুই ধরনের, একটা হলো সোমাটিক সেল, আর একটা হলো জার্ম সেল। সোমাটিক সেলগুলো কোনগুলো? অর্থাৎ আমাদের এই জার্ম সেল ব্যতীত, অর্থাৎ স্পার্ম এবং ওভাম ব্যতীত আমাদের বডিতে যে সেলগুলো থাকে, এই সবই হচ্ছে সোমাটিক সেল। আর জার্ম সেল হচ্ছে স্পার্ম এবং ওভাম, ঠিক আছে? পার্টস অফ সেল, এই সেলের ভিতরে আমাদের কিছু পার্টস আছে। এই পার্টস গুলো আমরা যদি দেখি, সেলের ভিতরে সেলের ভিতরে যে পার্টস গুলো আছে, এই পার্টস গুলো দেখে যদি আমরা দেখি, সেলের ভিতরে আমাদের চারপাশে কি থাকে? সেল মেমব্রেন থাকে, ঠিক আছে? সেল মেমব্রেন, সেল মেমব্রেন মানে কি? কোষ পর্দা, ঠিক আছে? মেমব্রেন। আর সেল মেমব্রেনের ভিতরে যে উপাদানগুলো আছে, এগুলাকে বলা হয় হচ্ছে কি? প্রোটোপ্লাজম,
প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে কি আছে? সাইটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজমের ভিতরে কি আছে? সাইটোপ্লাজম। আর কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিওলাস আছে। ঠিক আছে। আর নিউক্লিয়াসের কি আছে? নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিওপ্লাজম থাকে, তার নিউক্লিয়ার পোর থাকে। ঠিক আছে, এই উপাদানগুলো থাকে। তারপরে নিউক্লিয়াসের এখানে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। ঠিক আছে। আমাদের এই পাশ দিয়ে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, এরকম ভাবে মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেল স্ট্রাকচার। তারপরে আপনার মাইক্রোটিবুল থাকে, মাইক্রোফিলমন থাকে, তারপর হচ্ছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই উপাদানগুলো থাকে। তাহলে আমরা যদি দেখি সেলের ভিতরে মেইনলি, সেলের ভিতরে যে পার্টগুলো থাকে, সেলের ভিতরে দুইটা পার্ট থাকে। একটা হলো সেল মেমব্রেন, ঠিক আছে, অর্থাৎ কোষ পর্দা। আর একটা হলো কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, এই সেল মেমব্রেন এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে। আর এটা থাকে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়ার পোর থাকে। ঠিক আছে। তারপরে এলো আপনার নিউক্লিওলাস থাকে। ঠিক আছে। আর সাইটোপ্লাজমের ভিতরে থাকে হচ্ছে অর্গানলেস এবং ইনক্লুশন। অর্গানলেস এবং ইনক্লুশন। ঠিক আছে। এই অর্গানলেসের ভিতরে দুই ধরনের অর্গানলেস থাকে, একটা আছে মেমব্রেনাস যুক্ত, আর একটা হলো নন মেমব্রেনাস যুক্ত। ঠিক আছে। এই উপাদানগুলো কিন্তু সেলের ভিতরে থাকে। তাহলে সেল প্রধানত দুইটা ভাগে বিভক্ত থাকে, একটা হলো সেল মেমব্রেন, আর সেল মেমব্রেনের ভিতরে যা থাকে এগুলো সবই হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের কি থাকে? সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটার হলো ভিতরে, নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দুতে কি থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়াসের সাথে নিউক্লিওপ্লাজম থাকে, তারপরে নিউক্লিয়ার পোর থাকে। ঠিক আছে, অর্থাৎ যে পোরের মাধ্যমে কি হয়? বাইরে থেকে সাইটোপ্লাজম ভিতরে প্রবেশ করে। এবং এই সেলের ভিতরে কিছু অর্গানলেস থাকে, অর্থাৎ যেগুলোর ভিতরে অর্গান আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলমেন্ট, তারপরে রাইবোজোম, সেন্ট্রিওল। ঠিক আছে, এই উপাদানগুলো। হ্যাঁ, তো আমরা এই ক্লাসটা পরে আমরা আবার বুঝে নিব। তাহলে এই সেলের ভিতরে যে অর্গানেল গুলো থাকে, একটা হলো সেল মেমব্রেন, তারপরে হলো সাইটোপ্লাজম, তারপরে ছিল নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি কমপ্লেক্স, লাইসোজোম, পেরোক্সিসোম, সাইটোস্কেলেটন, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, ভ্যাকিউল, সিলিয়া এন্ড ফ্লাজেলা। এই উপাদানগুলো আমাদের সেলের ভিতরে থাকে। সেল মেমব্রেনের কাজ কি? সেল মেমব্রেনের কাজ হলো আমাদের সেলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, রেগুলেট দ্য ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট অফ দ্য প্রোভাইডেড স্ট্রাকচার। অর্থাৎ সেলের ভিতরে কি করে? বাইরে থেকে কিছু ম্যাটেরিয়াল ভিতরে প্রবেশ করা। সাইটোপ্লাজম, সাইট ফর দ্য কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ এই সাইটোপ্লাজম যেগুলা আমাদের এই সেলের ভিতরে থাকে, এগুলা কি করে? আমাদের কেমিক্যাল রিয়াকশনে কাজ করে থাকে। নিউক্লিয়াস হচ্ছে কন্ট্রোল সেন্টার এন্ড কন্টেইনিং ডিএনএ। অর্থাৎ নিউক্লিয়াস হলো আমাদের সেলের প্রাণ কেন্দ্র, অর্থাৎ সেলের প্রাণ কেন্দ্র হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। তারপর আছে কি? মাইটোকন্ড্রিয়া। এই যে এগুলো হচ্ছে এক একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া গুলোই মূলত কি করে থাকে? এগুলো আমাদের এনার্জি প্রোডাকশন করে থাকে, মাইটোকন্ড্রিয়া গুলো। তারপর আছে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন এবং লিপিড কে সিনথেসিস করে, অর্থাৎ প্রোটিন এবং লিপিড কে তৈরি করে থাকে। রাইবোজোম, প্রোটিন সিনথেসিস। এই রাইবোজোমের কাজ হলো কি? প্রোটিন সিনথেসিস করা। এই যে আমাদের যে রাইবোজোম গুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রোটোসোম গুলোর কাজ হচ্ছে কি? প্রোটিন সিনথেসিস। গোলজি অ্যাপারেটস, অ্যাডাল্ট শর্টেজ অ্যান্ড প্যাকেজিং প্রোটিন অ্যান্ড লিপিড। অর্থাৎ প্রোটিন এবং আমার লিপিডকে কি করে? সে প্যাকেজিং করে রাখে, অর্থাৎ স্টোরেজ করে রাখে। এই যে এন্ডোপ্লাজমিক গোলজি কমপ্লেক্স গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গোলজি কমপ্লেক্স। ঠিক আছে। এই গোলজি কমপ্লেক্সের কি কাজ? সে কি করে? প্রোটিন এবং লিপিডকে প্যাকেজিং করে রাখে। লাইসোজোম, ডাইজেশন এনজাইম ফর ওয়াস্ট এন্ড ফরেন সাবস্টেন্স। অর্থাৎ এই লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে এনজাইম গুলো আছে, এই ডাইজেস্টিভ এনজাইম গুলোকে তৈরি করা এবং ওয়েস্ট এবং ফরেন বডি যেগুলো আছে এগুলোকে সে ধ্বংস করে থাকে। পেরক্সিসম, ডিঅক্সিফিকেশন এন্ড ব্রেকডাউন ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ সেলের ভিতরে যে ফ্যাট জাতীয় যে অ্যাসিড গুলো তৈরি হয়, এই ফ্যাটি অ্যাসিড গুলোকে কি করে? ডিঅক্সিফিকেশন করে। ঠিক আছে। সাইটোস্কেলেটন, প্রোভাইড শেপ, সাপোর্ট এন্ড মোবিলিটি। অর্থাৎ সাইটোস্কেলেটনের কাজ হচ্ছে সেলের যে শেপ এবং যে মোটিলিটি, এই সেলের সেট এবং মোটিলিটিটাকে রক্ষা করে। সেন্ট্রোজোম এন্ড সেন্ট্রিওল, অর্গানাইজ মাইক্রোটিবুলস ডিউরিং দ্য সেল ডিভিশন। অর্থাৎ এই সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলের কাজ হচ্ছে একটা সেল থেকে কিভাবে আরেকটা সেল তৈরি হয়, এই সেল তৈরিতে সহায়তা করে। সেটা হলো সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম। তারপরে আছে কি? ভ্যাকুল, ভ্যাকুল স্টোরেজ নিউট্রিশন এন্ড ওয়েস্ট। কি করে? এই
ভ্যাকিউল গুলোর কাজ হচ্ছে আমাদের সেলের ভিতরে নিউট্রিশন গুলোকে স্টোরেজ করে রাখা। সিলিয়া এবং ফ্ল্যাজেলা এগুলোর কাজ হচ্ছে আমাদের মুভমেন্টে সহায়তা করা, অর্থাৎ সেলের মুভমেন্টে সহায়তা করা। তো দেখতে দেখতে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন। এখানে পর্যন্ত যেগুলো পড়াইলাম, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? লাইনে যারা আছেন, স্যার আসসালামু আলাইকুম, কি কোশ্চেন করবো এটাই তো বুঝতেছি না স্যার। আচ্ছা কে বলছেন? স্যার মারুফ স্যার। মারুফ হোসেন, আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আপনারা এই ভিডিওটা একটু বারবার দেখেন, ঠিক আছে? ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনারা ভিডিওটা টেনে টেনে বারবার দেখেন। আপনার এই মেডিকেলের সাবজেক্ট গুলো যেগুলো আপনার যে টার্মটা আপনারা শিখতেছেন, এটা কিন্তু একবার দেখলে হবে না, আপনাকে এই ভিডিওগুলো বারবার পুশ করে বারবার টেনে টেনে দেখতে হবে। কমপক্ষে 5 থেকে 6 বার দেখার পরে কিন্তু আপনার এই নলেজ গুলো আপনার ব্রেনের ভিতরে ঢুকে যাবে। আর যখনই এই ব্রেনের ভিতরে এই জিনিসগুলো ঢুকে যাবে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো মনে রাখতে সহজ হবে এবং পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট গুলো আসবে সেগুলো বুঝতে আপনার সহায়তা হবে, ফার্মাকোলজি বুঝতে সহায়তা হবে, মেডিসিন বুঝতে সহায়তা হবে। বুঝতে পারছেন? তো এগুলোর পিছনে আপনাকে একটু সময় দিতে হবে। কমপক্ষে প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা করে সময় আপনার এই পড়ার পিছনে ব্যয় করতে হবে। জি স্যার, জি স্যার। তো আপনারা এগুলো দেখেন, ঠিক আছে? আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেগুলো আপনার খাতায় লিখে রাখবেন, নোট করে রাখবেন। পরবর্তী ক্লাসে অফলাইন বা অনলাইন ক্লাসে আমাকে সেই জিনিসগুলো বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ রাখেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটা আমি শেষ করতে যাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু স্যার। রাহমাতুল্লাহি।